প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের একটি বিশেষ দিন। এই দিনটি বঙ্গবন্ধু, বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের জাতির জনক, যার জন্য আমরা পেয়েছি আত্মমর্যাদার ঠিকানা, যার জন্য আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত, যার বদৌলতে আজ আমরা উত্তর আমেরিকায় বসবাস করছি, এমনকি সারা পৃথিবীতেই কোটি কোটি বাঙালি যারা বসবাস করছে সবুজ একটি পাসপোর্ট নিয়ে। প্রিয় দর্শক, আজ শুরুতেই বলতে চাই একটি কথা, যে আমাদের মিশিগান থেকে আমাদের এই বন্ধু আহ, আব্দুল মুসাদ্দির, তিনি যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি। তিনি আজকের এই মহান জাতির জনকের মর্মান্তিক শোক দিবসে মিশিগান থেকে আমার কাছে পাঠিয়েছেন একটি একটি পোস্টার। সেই পোস্টারে লেখা আছে, তুমি জন্মেছিলে বলেই জন্মেছিল বাংলাদেশ, মুজিব তোমার আর এক নাম, স্বাধীন বাংলাদেশ। আব্দুল মুসাব্বির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেজন্য। তো আমি আরেকটু এগিয়ে গিয়ে বলতে চাচ্ছি বঙ্গবন্ধু নিয়ে দুটি পংক্তি। তুমি আজন্ম আমৃত্যু বাংলার ঘরে ঘরে, টুঙ্গিপাড়ার শেখ মুজিব মানুষের মনের মণিকূটায় চির অম্লান। তুমি পথের দিশারি, মুক্তির আইকন, গণমানুষের শক্তির উৎস, তুমিই বঙ্গবন্ধু, তুমিই বাংলাদেশ। প্রিয় দর্শক, শুরু করছি আজকে শোক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন ওয়াশিংটন থেকে আমার সতীর্থ সাংবাদিক বন্ধু, বিশিষ্ট সাংবাদিক, যিনি স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস কভার করছেন। আপনারা জানেন, আপনারা তাকে চিনেন, আমার অনুষ্ঠানেও তিনি আগেও এসেছিলেন। দস্তগীর জাহাঙ্গীর। দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, সংগ্রামী নেতা, আপনারা জানেন, যার অনেক কর্মকাণ্ডের বিনিময়ে আজ আওয়ামী লীগের চরম দুর্দিনের মাঝেও যিনি আওয়ামী লীগের পতাকা পতাকাকে হাতে তুলে ধরে উত্তর আমেরিকায় চষে বেড়াচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্ন আর শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। প্রিয় দর্শক, সঙ্গে রয়েছেন আরেকজন বিজ্ঞানী, একুশের পদক প্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবী আজ আমাদের এখানে প্রথম এসেছেন। আমি ডক্টর নুরুন নবী সম্পর্কে আরেকটু কথা আপনাদেরকে বলতে চাই। এই বাংলাদেশি কমিউনিটির তে ডক্টর নুরুন নবীর উপস্থিতি, পদাচারণা এবং কর্মকাণ্ড প্রায় অর্ধ শতাব্দীর। দীর্ঘদিন তিনি প্রবাসী, প্রগতিশীল আন্দোলনে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে আওয়ামী রাজনীতি সঙ্গেও তিনি গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তাছাড়া ওনার সঙ্গে বঙ্গবন্ধু তনা শেখ হাসিনার ছিল এক নিবিড় সম্পর্ক, যেমনটি ডক্টর সিদ্দিকুর রহমানের সাহেবের সাথেও। তো ডক্টর সিদ্দিকুর রহমান এবং ডক্টর নূর নবী, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র, সভাপতি হ্যাঁ, ডক্টর ওইটাও আমি জানি। উনি সভাপতি না, শুধু উনি ফাউন্ডার সভাপতি। সেই ইয়েস ইয়েস ভেরি গুড। সেই সেই কমিটিতে আমি নিজেও ছিলাম, তো এই জন্য জানি যে আমরা নবী ভাইয়ের, এই জন্য বলছি যে অর্ধ শতাব্দীর যে কমিউনিটির কর্মকাণ্ড, নবী ভাইকে ঘিরে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা বিশ্বাস করি, আমরা চিরদিনই ওনার সঙ্গে ছিলাম, এখনো আছি। যদিও কাউন্সিলম্যান। হ্যাঁ, হ্যাঁ, ইয়ে, নিউ জার্সির টাউনশিপ, ক্লেন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান। টাউনশিপের তিনি কাউন্সিলম্যান এবং দীর্ঘদিন যাবৎ তিনি কাউন্সিলম্যান। নবী ভাইয়ের বর্ণময় জীবন, এই বর্ণাঢ্য জীবনের ব্যাখ্যা, ওইটা হয়তো নবী ভাইকে নিয়ে আরেকদিন একটা অনুষ্ঠান আমি করা যেতে পারে। আজকের দিনে আমার যে পরিচয়টা রিলিভেন্ট সেটা হলো আমি একজন মুক্তিযোদ্ধা। না, একদম মুক্তিযোদ্ধা এর মাঝে আরেকটি কথা বলি। সম্প্রতি ওনারা বঙ্গবন্ধু, নবী ভাই একটা সংগঠনও করেছেন বোধহয়, যে বঙ্গবন্ধু একাত্তর একাত্তর প্রহরী, একাত্তরের প্রহরী। একাত্তরের প্রহরীর নামে আওয়ামী লীগের এই চরম দুর্দিনে তিনি আরেকটি সংগঠনের জনক, এবং তিনি ভীষণ অ্যাক্টিভ। এই তরুণ ডক্টর নূর নবী
এখনো একটি আমাদেরকে প্রেরণা যোগায়। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকের আলোচনা মূলত বঙ্গবন্ধু ভিত্তিক, বঙ্গবন্ধুর জীবন, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা সেই আলোচনায় নিশ্চয়ই উঠে আসবে। তো প্রথমেই চলে যাচ্ছি আমি ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে। সিদ্দিকুর রহমানকে দিয়ে আজকে আমি শুরু করতে চাই। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। প্রথম প্রশ্ন হলো যে আজকে আওয়ামী লীগের সেই 1948 সালের আওয়ামী লীগ থেকে আজকের দিনে আওয়ামী লীগে আসতে গিয়ে আওয়ামী লীগকে অনেক রাস্তা হাঁটতে হয়েছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর মতন এত বড় নেতা, যিনি আমাদের জাতির পিতা, মুক্তিযুদ্ধের নায়ক, তিনিও পরাজিত হলেন। 75-এ লোকজন রাস্তায় বেরোয়নি বঙ্গবন্ধুর শোচনীয় মর্মান্তিক যে হত্যাকাণ্ড তারপরে। কিন্তু দীর্ঘদিন পরে আওয়ামী লীগ সরকারের যে পতন, এই মুহূর্তে আপনি ছিলেন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তো আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাধ্য হতে হলো। অনেকেই বলে পালিয়ে গেছেন, আমি তা মনে করি না। আমি মনে করি শেখ হাসিনা বাধ্য হয়েছেন দেশ ছাড়তে। সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে আপনি সংক্ষেপে যদি বলেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার সহযোদ্ধা যারা বা বক্তা যারা রয়েছেন, ডক্টর নুরনবী ভাই এবং দস্তগীর, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে এই মাসে 15ই আগস্ট নির্মম ভাবে সেনাবাহিনীর একটি কুচক্রী মহল তার পরিবার সহ হত্যা করেছে। সেই দিনটি 1-2 দিন পরই হবে, সেই 15ই আগস্ট। তবে সে সমস্ত বলার আগে আমি যেটা বলতে চাই যে আমরা এত অকৃতজ্ঞ, আমরা জাতি হিসেবে। আপনি আপনার বক্তব্যে বলেছেন অনেক কথা, যে উনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, উনি আমাদের পতাকা দিয়েছেন, উনি আমাদের জাতীয় সঙ্গীত দিয়েছেন। এ সমস্ত কিন্তু এখন অনুপস্থিত আজকের এই মাসে, তার নামটা পর্যন্ত বলা যাচ্ছে না। এবং বর্তমান অবৈধ যে সরকারটি রয়েছে, অসাংবিধানিক যে সরকারটি রয়েছে, তার মুখপাত্র বলেছেন যে 15ই আগস্টের কথা বললে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তার অর্থ দাঁড়ায় এটাই যে বঙ্গবন্ধুর সে বাংলাদেশ নেই, 71-এর মুক্তিযোদ্ধাদের সে বাংলাদেশ এখন নেই। বাংলাদেশটি এখন অকুপাইড ইন এ ওয়ে, এটা পাকিস্তানে পরিণত করেছে। তারাই এই দেশটাকে পরিচালিত করছে। আজকে এই দিনে আমরা যে কথা বলতে বসেছি, নবী ভাই, দস্তগীর, আমার কাছে কিন্তু খুব কষ্ট লাগছে। আপনি যখন আমাকে ডাকেন তখন আমি একবার মনে করছিলাম যে না, আমি কি বলবো,
যাকে আমরা বাঁচায় রাখতে পারলাম না, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। হত্যা করার পর তার সুযোগ্য কন্যা গত 15টি বছর দিন রাত কাজ করে দেশটাকে নিম্নায়ের দেশ থেকে কোথায় নিয়ে আসলো, ঠিক সেই মুহূর্তে, এবং যে মুহূর্তে দেশটাকে উন্নয়নশীল দেশ বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা করার যে তয় ছিল, সেই লক্ষ্যে যখন কাজ করতেছিল, ঠিক সেই সময়ে এই ফ্যাসিস্ট খুনি ডক্টর ইউনূস তার মিটাকুলাস ডিজাইনের পার্ট হিসাবে সেই তথাকথিত কোঠা আন্দোলনকে ভর করে ছাত্রদের সামনে নিয়ে এসে নির্মম ভাবে সেই জুলাই আগস্ট থেকে অদ্যাবধি হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অনেকে হসপিটাল রয়েছে, বাড়ি ঘর, হাজার হাজার নেতা কর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য করতে পারছে না যারা বঙ্গবন্ধুর কথা বলে, যারা জয় বাংলার কথা বলে। এমনটি অবস্থায় আমরা 15 আগস্ট বা এই আগস্ট মাসে আপনি আজকে আলোচনা আমাদের ডেকেছেন, কি বলবো আমরা, কি বলার আমাদের ভাষা নেই। আপনি বললেন আওয়ামী লীগের কি করণীয় আছে। ডেফিনেটলি আমি যেভাবে দেখি এটা আমাদের ব্যর্থতা, সেই অর্থে আমি বলবো আমাদের ব্যর্থতা দল হিসাবে এবং সরকার হিসেবে। 15 বছরের একটা সরকার, 15.5 বছরের চলছিল একটা সরকার কন্টিনিউয়াসলি, এবং 75-76 বছরের একটা দল, যে দলের নেতৃত্বে সরকার, আমরা একটা সামান্য গোটা আন্দোলন, একটা ছাত্র আন্দোলনকে আমরা মোকাবেলা করতে পারিনি, এবং সে মোকাবেলা যে করতে পারিনি সেটাই হলো আমাদের ব্যর্থতা। সেটা আমার দল হিসেবে ব্যর্থতা, সরকার হিসেবে ব্যর্থতা, এবং যার জন্য তার প্রায়শ্চিত্ত করতেছে আমার দেশের, আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি সাধারণ জনগণ। আজকে দেশের সমস্ত মানে দেশের যে একটা সিকিউরিটি, হিউম্যান রাইটস থাকার যেটা কোনো কিছু নাই। মব, এই ডক্টর ইউনূস, এই ফেসিস্ট ইউনূস দেশে মব কালচার এস্টাবলিশ করে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে, প্রায় গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এবং সবাই কিন্তু সে কথা বলছে, কিন্তু মুখে কেউ খুলে বলছে না। সেই ফাঁকি এই খুনি ইউনূস সেই বিএনপির সাথে হাত মিলিয়ে এখন যে ঘটনাটা ঘটাচ্ছে, তারেকের সাথে হাত মিলিয়ে লন্ডনে গেল, তারেকের সাথে আপনারা সবাই জানেন, সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে যে তারা ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে নির্বাচন করবে। কিন্তু একটি কথা আপনাদের এখানে বলতে চাই, আমরা শেষ হয়ে যায়নি, যেটা আমার নেতা সজীব যা বলেছে, আমরা এখনো বেঁচে আছি। আমরা বেঁচে আছি, এবং আমরা বাংলাদেশের যারা বেশিরভাগ মানুষ এখনো যে সমস্ত জরিপ আসে, সে জরিপে কিন্তু 50 থেকে 60% মানুষ এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, নৌকাকে সমর্থন করে, জননীতি শেখ হাসিনাকে সমর্থন করে। এমনটি অবস্থায় আমরা বসে থাকবো না। আমাদের যে কাজটি হবে এই মাসে, এই আগস্ট মাসে, আমাদের প্রতিজ্ঞা দেওয়া উচিত। নেতা কর্মী যারা আমার কথা শুনছেন দেশে এবং বিদেশে, আমাদের প্রস্তুতি নিতে হবে ফেব্রুয়ারি মাসে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না। এই প্রসঙ্গে আসতেছি সিদ্দিক ভাই, এই প্রসঙ্গে আসতেছি, এই প্রসঙ্গটা এখন প্রিয় দর্শক, আমরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান চলছে। এখন আমরা যাব ডক্টর নূর নবী। আগেই বলছি ডক্টর নূর নবীর পরিচিতি। নবী ভাইয়ের কাছে সেই একই ধরনের প্রশ্ন যে আজকের দিনে বঙ্গবন্ধু এবং এই জাতীয় শোক দিবস, আপনার অনুভূতি কি? অনুভূতি প্রকাশ করার আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারে যারা নিহত হয়েছেন সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আজকে আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে যে দুজন আলোচক রয়েছেন তারা আমার অত্যন্ত ঘনিষ্ঠ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং তরুণ নির্ভীক সাংবাদিক তুর্গিল, তিনিও বঙ্গবন্ধু পরিষদের সাথে সম্পৃক্ত। তো মাঝে মাঝে আমার মনে হয় জীবদ্দশায় এই ঘটনাগুলো দেখে যেতে হবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এটা আমি কখনো কল্পনাও করি নাই। এবং মাঝে মাঝে মনে হয় আমার মরে গেলেই ভালো হতো। বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি জীবনের 13টি বছর জেল খেটেছেন, মৃত্যুর মুখে দুবার দাঁড়িয়েছেন, আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। কারো ইয়াহিয়া খান, আইয়ুব খানের মতো নেতার কারো ভয়ে তিনি ভীত ছিলেন না। জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন মুক্তিযুদ্ধে। আমার সেই মুক্তিযুদ্ধে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে, ছাত্রলীগের একজন কর্মী হিসাবে সেই বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামে কাজ করার
সুযোগ হয়েছিল। ওনার আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেখানেও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার সৌভাগ্য হয়েছিল। সেই দেশে সেই দেশে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে এইভাবে অস্বীকার করা হবে, এইভাবে অপমান করা হবে, এইটা একমাত্র করতে পারে একাত্তরের রাজাকাররা। তো এখন বাংলাদেশে যে ঘটনা ঘটছে গত বছরে, সেটা একাত্তরের পরাজিত শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারকে তারা পদত্যাগ করতে, উৎখাত করতে বাধ্য করেছিল ষড়যন্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে। এবং একাত্তরে পরাজিত শক্তি কারা ছিল? দুটি বৃহৎ শক্তি, যুক্তরাষ্ট্র এবং চায়না। এবং আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। পাকিস্তানের সৈন্যও ছিল সুসজ্জিত, সুশৃঙ্খল এবং আধুনিক অস্ত্রে সজ্জিত। আমরা খালি হাতে যুদ্ধ করেছি বলা যেতে পারে। 303 রাইফেল নিয়ে যুদ্ধ করেছি। ভারত আমাদেরকে সাহায্য করেছে। তো এই ষড়যন্ত্রকারীরা, ইউনূস একজন রাজাকার প্রধান, আমি তাকে এখন বলি, সে রাজাকারদের পাপেট, পাকিস্তানের পাপেট, সাম্রাজ্যবাদের পাপেট। সে ক্ষমতায় এসে কি করলো? মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলার ডিক্লার দিল। এই আমেরিকাতে এসে ভয়েস অফ আমেরিকার সাথে ইন্টারভিউ এসে বলেছে সেট বটন পুশ করে অতীতকে মুছে ফেলা হবে। রিসেট। তারা ক্ষমতায় এসেই রিসেট বঙ্গবন্ধুর বাটন। বাড়ি ভাঙলো। আজকে এই 15ই আগস্ট যে আমরা শোক দিবস পালন করতাম, সেটা বাতিল করেছে। 7ই মার্চের বাতিল করেছে। এবং সিদ্দিক ভাই উল্লেখ করেছেন এই ডাস্টবিন শফিক, সে একটা স্টেটমেন্ট দিয়েছে 15ই আগস্ট শোক দিবস যারা পালন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। কিসের, কোন আইন? জাতির জনক, একটা স্বাধীন দেশকে সৃষ্টি করেছে, তার শোক দিবস পালন করার কোনো বাধা নেই। তো তাদের এই যে উস্কানিমূলক কথাবার্তা এবং তাদের উস্কানিমূলক যে অ্যাকশন, এগুলো কি কোন দিকে ধাবিত করছে জাতিকে? এটা গৃহযুদ্ধে। কারণ যার আহ্বানে 7 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল, তাকে ইনসাল্ট করলে তার ভক্ত যারা আছে তাদের মধ্যে একটা রিয়াকশন হবে না? সেই রিয়াকশনটা কি হবে? যে কোনো ধরনের রিয়াকশন হতে পারে। তো কাজেই ইউনূস এবং তার সহকর্মীরা এবং তার যারা স্পন্সর, বৃহৎ শক্তি এবং সেই পাকিস্তানিরা, জামাত শিবির, এরা সবাই মিলে তারা চাচ্ছে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র অথবা ইরানি স্টাইলে। তারা এখন কিছু সমর্থক, ফরহাদ মজার, তারা যা সাপোর্ট করেছিল ইউনূসকে, এখন তারা একটু দূরে সরে গিয়ে এখন তারা ইরানি স্টাইলে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করছে। তো এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে ডেলিবারেটলি, ওই যে ইউনূস যে এখানে এসে ক্লিনটন ফাউন্ডেশনের মিটিংয়ে বিল ক্লিনটনের পাশে দাঁড়িয়ে বলেছিল যে মেটিকুলাসলি ডিজাইন, ঠিকই বলেছিল। ইউনূস বোধহয় এই গত 1 বছরে একটাই সত্য কথা বলেছে, সেটা হলো যে মেটিকুলাসলি ডিজাইন করে তারা এই ষড়যন্ত্র করেছিল। আমি এই প্রসঙ্গে একটি উল্লেখ করতে চাই যে দেশে সেই তথাকথিত বামপন্থী, তথাকথিত বুদ্ধিজীবী এবং প্রবাসে আমরা এই 3 জনের সাথে যারা উঠা বসা করেছে গত 50 বছর, তাদের আসল চেহারাটা আমরা টের পেলাম। যে দেশটাকে শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি সংস্থাগুলো বলেছিল যে উন্নয়নের রোল মডেল, সেই দেশটাকে 1 বছরে ইউনূস একটা ফেইল স্টেট, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মারা হচ্ছে, 3200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, ইনক্লুডিং এনায়েতপুরের এক পুলিশ বাড়ি যেখানে 13 জন পুলিশ অফিসার ইনক্লুডিং একজন প্রেগনেন্ট ওমেনকে পুড়িয়ে মারা হয়েছে। এগুলো দেখে কি প্রবাসের আমাদের বন্ধু বান্ধব যারা তথাকথিত বুদ্ধিজীবী, তাদের মন কাঁপে না? তাদের মনে কি দেশ সম্পর্কে একটু চিন্তা হয় না? কিভাবে তারা এই ইউনূসকে অন্ধভাবে সমর্থন করে? আমরা যে স্টেটে বাস করি, আমি সিদ্দিক ভাই, এখানে 90% লোক ইউনূসকে সাপোর্ট করে। তারা আবার বলে তারা দেশকে ভালোবাসে। তো আমার যে কথাটা আমি এই প্রবাসে বলছি, যে যারা ইউনূস একজন প্রতিষ্ঠিত প্রমাণিত রাজাকার, বাংলাদেশ বিরোধী, যুদ্ধাপরাধের যে অভিযুক্ত
যে দায়গুলো সেটা সে কাজ করছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, এক কথায় দেশটাকে একটা ফেইল স্টেটে পরিণত করছে। তার যারা সাপোর্টার, এবং সে নিজেই তার অ্যাক্টিভিটিতে সে হলো রাজাকার প্রধান, সেই রাজাকার প্রধানকে যারা সাপোর্ট করে তাদেরকে আমি কি বলবো রাজাকার ছাড়া? আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি এই আমেরিকাতে, যে যারা ইউনুসকে সাপোর্ট করে, ইউনুস একজন রাজাকার প্রধান, তার সাপোর্টার আমার কাছে রাজাকার। এবং তার ভিতরে আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে 50 বছরে ওঠা বসা করেছি। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আজকের দিনে, আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে জানা, 10-12 বার 1-to-1 দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। এবং এই 15ই আগস্ট বঙ্গবন্ধুর সাথে, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর সাথে আমার দেখা করার কথা ছিল। সেটা ছিল কি, আমি 75-এর সেই আগস্ট মাসে আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সিনেটের মেম্বার। স্বাধীনতার পর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 15ই আগস্ট বঙ্গবন্ধু টিএসসিতে আসবেন, সেখানে সিনেটের মেম্বার হিসাবে আমাদেরকে সেখানে থাকার কথা। 14ই আগস্ট আমরা রিহার্সেল দিলাম কিভাবে মিছিল করে, গাউন পরে, টুপি পরে আমাদের ওখানে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই রিহার্সেল দিয়ে সন্ধ্যার সময় বাসায় গেলাম, ঘুমাতে গেলাম এই ভেবে যে পরের দিন সকালবেলা, 15ই আগস্ট সকালবেলা বঙ্গবন্ধুর সাথে দেখা হবে। সেই ভোরবেলা 5টার দিকে আমি থাকতাম তখন মন্ত্রীপাড়ার কাছে, মন্ত্রী শ্রেণিয়াবাদের বাসার কয়েক ব্লক দূরে আমি থাকতাম। সেই শ্রেণিয়াবাদের বাসায় গোলাগুলিতে ঘুম ভাঙলো। ঘুমের থেকে বুঝতে পারলাম না কি হচ্ছে। কতক্ষণ পরে রেডিওতে অন করে সেই খুনি মেজরের ডালিমের বাণী মানে শুনলাম। সে ডিক্লার দিল, বারবার বলতেছিল শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই 15ই আগস্টের স্মৃতি আমার জন্য খুবই বেদনাদায়ক। আমার যে আশা নিয়ে ঘুমাতে গেলাম যে সকালবেলা বঙ্গবন্ধুর সাথে দেখা হবে, ঘুমের থেকে উঠেই দেখি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তো আরও দুজন, আরও একজন বক্তা আছেন, ওনারা বললে আমি আবার বলবো। তো আমি এই বলে এই পর্যায়ে ক্ষান্ত হচ্ছি। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। এখন আহ, যাচ্ছি আমাদের তরুণ তুর্কি সাংবাদিক ওয়াশিংটনে, দস্তগীর জাহাঙ্গীর। আচ্ছা জাহাঙ্গীর, আপনি কি ভাবেন? আপনি তো এই প্রজন্মের বলতে গেলে, এই এই 15ই আগস্টের অনুভূতি হয়তো আপনার এতটুক স্মৃতিতে নেই, হয়তো অনেক বিস্মৃত। তারপরে অনুভূতি বা চেতনাকে আপনি লালন করেন, কি ভাবেন এই দিনে? অসংখ্য ধন্যবাদ রতন তালুকদার, আমাকে আবারও আপনার এই অনুষ্ঠানে আজকে বাংলাদেশের জাতীয় শোক দিবসের তথা বাংলাদেশের জাতির জনক, আহ, বিশ্ব নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সনের 15ই আগস্টে যে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে, যেটা আমাদের বাঙালি জাতি সহ সারা পৃথিবীর সকল বাঙালিরা যেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে সকলের জন্য শোক দিবসের অনুষ্ঠানে আমাকে আলোচক হিসাবে নিমন্ত্রণ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি সম্মানের সাথে আরো একটি কথা এখানে তুলে ধরতে চাই। সেটা হলো যে বীর মুক্তিযোদ্ধা, যেটা উনি নিজেই এখন বলেছেন, ডক্টর নূর নবী, উনি বঙ্গবন্ধুর সাথে ওনার অনেকবারই দেখা হয়েছে। উনি মুক্তিযুদ্ধের সময় যে সকল কর্মকাণ্ড করেছেন তার পরবর্তী সময়ে তার বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া সেই ব্যক্তি। আমরা ওনাকে পেয়ে ওনাদের মতন মানুষদের সাথে এখনো আমরা যোগাযোগ রাখতে পারি, সে বা আমাদের কাছে আছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং ডক্টর সিদ্দিকুর রহমান, যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, পড়াশোনা, শিক্ষকতা, তারপর বাংলাদেশের বা
ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সভাপতিত্ব করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গত 5ই অগস্টের পরবর্তী সময়ে উনি আমাদের চেয়ে আরো অনেক বেশি তরুণ এবং ঝাঁপিয়ে পড়ছেন ডিসি থেকে আরম্ভ করে সকল জায়গায়। ধন্যবাদ আমাকে ওনাদের সাথে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। আমি যে বিষয়টা আজকে তুলে ধরতে চাই সেটা হলো বঙ্গবন্ধুকে হত্যা 15ই অগস্টের 15ই অগস্ট এবং 5ই অগস্টের মূল কারণ এবং সাদৃশ্যতা। দেখুন, 15ই অগস্ট যারা ঘটিয়েছেন, 5ই অগস্ট যারা ঘটিয়েছেন, তারা যে একই নারীর, একই রক্তের, একই বংশের এবং একই মেটিকুলাসলি ডিজাইনের, সেটা খুব খুব লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন হত্যা করা হয়, সেটা শুধু রাষ্ট্রের ক্ষমতা বা ক্ষমতার পালাবদল ছিল না। সাদৃশ্য হলো সেই দিন বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন 71কে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ যারা মুক্তিযুদ্ধে সশরীরে তারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিলেন এবং মুক্তিযোদ্ধা যা তাদেরকে যেভাবে হত্যা করেছেন এবং জেলখানায় হত্যা করেছেন, সে একই ঘটনা ঘটাচ্ছে 5ই অগস্ট থেকে আজ পর্যন্ত সেই শক্তি। অতএব 15ই অগস্টের ঘটনা, 5ই অগস্টের ঘটনা একদমই আপনি বলতে পারেন যে এটা মুদ্রার এপিঠ ওপিঠ নয়, ইট ইজ একই মুদ্রা, একই জিনিস। তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে মুছে দিতে চেয়েছিল। সেই একই যে জিনিসটা যখন বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন সময়ের প্রধানমন্ত্রী এবং সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে উন্নয়নের সর্বোচ্চ লেভেলে নিয়ে গেছেন বাংলাদেশের মেজারমেন্টে এবং সাউথ ইস্ট এশিয়ার মেজারমেন্টে। নট অনলি দ্যাট, আমি ইতিমধ্যে ডক্টর সিদ্দিকুর রহমান এটা বলেছেন যে বিশ্ব নেতৃত্ব যারা বলতেন যে বাংলাদেশের অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি একটি মিরাকল, সে তাকে হত্যা করে এই সাদৃশ্যগুলো লক্ষ্য করেন। রাজনৈতিক দমন নীতি এবং মানবাধিকার একই ঘটনা ঘটে 1975 সনের 15ই অগস্টের পরবর্তী সময়ে। যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারছে ততদিন, এবং আজকে কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে বাংলাদেশে 71-এর পক্ষের আজকে মানে চিন্তা করে দেখুন, প্রতিদিন আপনি কি কোনো সংবাদ পাচ্ছেন কারো কাছ থেকে? আমরা সংবাদ পাচ্ছি যে 71 সনে যেভাবে জয় বাংলা বলা নিষেধ ছিল, যেরকম 7ই মার্চের ভাষণ বলা নিষেধ ছিল, বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, শেখ মুজিবও বলা যাবে না। আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আমার বাড়ি মনোহরদীতে আমার কাকা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি 7ই মার্চের ভাষণ বাজাচ্ছিলেন আমাদের কাঁঠাল বাগানে। সেখানে পুলিশ এসে গ্রেফতার করেনি, বলে গেল যে মাইককে যদি বাজান তাহলে মাইক নিয়ে যাব। আজকের আমার সিনিয়র 2জন নেতৃবৃন্দ তারা কিন্তু এই কথাটা বলেছেন যে বাংলাদেশের এই অসাংবিধানিক কথাটা আমরা বারবার বলতে হবে, অসাংবিধানিক এই সরকারের যে মুখপাত্র, আমি ঘৃণা বলে বলছি, উনিও নাকি একজন সাংবাদিক এবং একটি বিদেশি পত্রিকার সাংবাদিকতা করতেন, তিনি নাকি বলছেন যে 15ই অগস্ট পালন করলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। নবী ভাই এবং সিদ্দিক ভাই দুইজনই বলেছেন কোন আইনের আওতায়। এটা 71-এ বঙ্গবন্ধুকে হত্যা আর 5ই অগস্টের পট পরিবর্তন, মেটিকুলাসলি ডিজাইনের পট পরিবর্তনের মধ্যে কোনো ধরনের অন্য কোনো বিষয় নয়। বিষয় একটি, 71কে মুছে দিতে হবে। এবং আরো একটি বিষয় এখানে তুলে ধরি আজকে, সেটা হলো দেখুন 75-এর 15ই অগস্টে যে ঘটনা বাংলাদেশে ঘটে, সেটাতে কিন্তু বিদেশি প্রভাব ছিল, সেটা কিন্তু বিদেশি ইনভলভমেন্ট ছিল, বিদেশি পয়সা ছিল, ট্রেনিং ছিল এবং ষড়যন্ত্র করা হয়েছিল বিদেশে বসেই। এবং সেখান থেকে আবার তারা এই দীর্ঘ সময় পর আবার আমাদের 5ই অগস্টে এসে সেই একই শক্তি তাদের মাধ্যমে হয়ে অর্থনৈতিক সুযোগ নিয়ে, এমনকি সেই 75-এ যেরকম আর্মি এই ঘটনার পিছনে ছিল এবং আর্মি সরাসরি অংশগ্রহণ করেছিল সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায়, এখানে সরাসরি আর্মি অস্ত্র দিয়ে বঙ্গবন্ধু তনয়াকে হত্যা করেনি, কিন্তু দিয়েছিলেন 40 মিনিট টাইম। আমাদের কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে একটি সশস্ত্র বাহিনী বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর এই
বাংলাদেশের আর্মির জন্ম, সেই একটা যুদ্ধের ভিতর দিয়ে এই আর্মির জন্ম। একাত্তরকে মুছে দিলে আর্মিকে মুছে দিতে হবে। সেই আর্মি 75 যেভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যা করেছে, সেই আর্মি আবার 5ই অগাস্ট যারা বঙ্গবন্ধুর তনয়ার নেতৃত্বে যারা ক্ষমতাসীন ছিলেন তাদেরকে হটিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ, এবং আমি ভিডিও আপনাকে শেয়ার করতে পারবো, 3রা অগাস্ট থেকে তারা সরাসরি পুলিশের উপর আর্মি গুলি করেছে মিরপুরে। উই হ্যাভ ভিডিও। অতএব এই আর্মি কিন্তু একই ঘটনা, এবং মিরপুর এবং যাত্রাবাড়ি থেকে আর্মি হঠাৎ উধাও হয়ে গিয়ে তাদের সেখানে বিরাট বিরাট রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার ছাত্ররা থানা আক্রমণ করে তাদেরকে জ্বালিয়ে, এবং সব লাইভে প্রচার হচ্ছে যে নাকি সেখানে এসেছে। সো আমি যেটা বলতে চাচ্ছি এখানে, সেটা হলো এই আর্মি এখনো ঠিকাদার, তখনও ঠিকাদার ছিল। তখনও বঙ্গবন্ধুকে হত্যা করেছে, মানে 71কে হত্যা করেছে। আজকে আর্মি আবার ওই 71-এর পরাজিত শক্তির সাথে একত্রে মিলিত হয়ে তারা বাংলাদেশকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে 71কে মুছে দেওয়ার পরিকল্পনায় যুক্ত। অতএব আজকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, বঙ্গবন্ধু না হলে এই এই শ্রেষ্ঠ বাঙালির জন্ম না হলে আমাদের আমরা যেরকম বাংলাদেশ পেতাম না। আজকে আমরা আমেরিকায় বসে, আমার হয়তো এই সৌভাগ্য হতো না আমেরিকাতে আসার, এবং বাংলাদেশ একটা, আপনি কি আমার সিনিয়র 2জন বলেছেন আমরা খুব অকৃতজ্ঞ জাতি। আমি একটু বিরোধিতা করি। আমরা অকৃতজ্ঞ জাতি নই, আমরা কৃতজ্ঞ জাতি। যে জাতি তাকে যে উদ্ধার করেছে, যে উপকার করেছে, তার অপকার করছে, তার বাড়ি গুড়িয়ে দিচ্ছে, তার নাম নেওয়া যাবে না, জয় বাংলা বলা যাবে না, বঙ্গবন্ধু বলা যাবে না, এইটা হলো এই জাতি। আমার দুঃখ হয় যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন বলে আমরা স্বাধীনতা লাভ করেছি, বেলুচদের বঙ্গবন্ধু নেই বলে তাদের স্বাধীনতা আজও পরাহত, এবং উইঘর সহ বহু জাতির আমরা নাম বলতে পারি। কিন্তু তাদের একজন নেতাকে তারা যে সসম্মানে শ্রদ্ধা করে, আর আমরা এমন একটা জাতি যে আমাদের জাতির পিতাকে অস্বীকার করছি। ধিক, শতধিক। আপনার কাছে আসছি তবে দস্তগীর জাহাঙ্গীর, আপনার বক্তব্যে একটা কথা বেরিয়ে আসছে, এটা কি আপনি মনে করেন, যেমন আমি খুব সংক্ষেপে বলবেন, সেটা হলো যে আপনি বলছেন 75 আর এই 24, তা আপনি কি মনে করেন যে 75-এর ঘটনা যারা ঘটিয়েছিল তাদের যে নতুন প্রজন্মই কি 24-এর ঘটনা ঘটিয়েছে মনে করেন? আমি আমি ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলি, না মনে করবে যারা যারা এটাকে বিশ্বাস করবে না তাদের জন্যই তো কথা। কারণ 75-এ যে সংখ্যাটা ছিল হয়তো বা 3 লাখ মানুষ বাংলাদেশের বিরুদ্ধে, তো আমি একটা নাম্বার বললাম, আমি এই নাম্বারটা সঠিক না। আমি বলছি যে কোনো একটা সার্টেন জনসংখ্যা বাংলাদেশকে অস্বীকার করে, যেটা আপনি জানেন যে আমাদের মুক্তি সংগ্রামে হয়তো বা 3 থেকে 5% মানুষের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। সেখান থেকে অর্ধেক মানুষ সরাসরি বাংলাদেশের বিরোধিতা করেছে। সেই যে অর্ধেক মানুষ, 2.5% অফ 7.5 কোটি মানুষের, সেটা আপনি যদি আজকে মাল্টিপল করেন তাহলে প্রায় 1.5 কোটি ওই মানুষগুলো রয়েছে। কারণ তাদের এই রাজাকারদের, যারা বাংলাদেশকে অস্বীকার করে, তাদের পরিবারে যে সন্তানটা জন্ম নেয় সে শেখ মুজিবকে ঘৃণা করে, সে বঙ্গবন্ধুকে ঘৃণা করে, সে 71কে ঘৃণা করে, সে মনে করে যে এটা ভারতের একটি ষড়যন্ত্রে পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছে। পাকিস্তান তারা বলে না, তারা বলে পাক স্থান। অতএব পাকিস্তানকে তারা যে বিভাজিত করলো, সেইটার জন্য দায়ীকে এই যে আমাদের সকলের সাথে যিনি আজকে উপস্থিত রয়েছেন, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মৃত্যু নেই। কারণ একটি কথা রতনদা আপনাদের মাধ্যমে আমি এই আলোচনায় তুলে ধরতে চাই, যখনই বাঙালি বিপদে পড়ে, যখনই বাংলাদেশ বিপদে পড়ে, তখনই বঙ্গবন্ধু সম্মুখে দাঁড়িয়ে থাকেন। কিভাবে 7ই মার্চের ভাষণের প্রত্যেকটি লাইন উনি উনি একটি লাইন এখানে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, যে উনি বলেছেন আমাদের দেশে না, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এটা কি শুধু 70-এর মানে বলছে 71-এর 7ই মার্চেই শেষ হয়ে গেল? নো, আজকেও ভ্যালিড, আমার জন্য ভ্যালিড, আপনার জন্য ভ্যালিড, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ভ্যালিড, যে আপনারা এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের যার যা কিছু আছে বঙ্গবন্ধুর ডাকে জয় বাংলা বলে আবারও মাঠে নেমে পড়তে হবে। আপনার কাছে আসছি। আমরা এখন যাব ডক্টর সিদ্দিকুর রহমান। আপনার বক্তব্যে আপনি বলেছেন মেটিকুলাসলি ডিজাইন, এটা সবসময় আজকে এটা খুব আলোচিত, আর নবী ভাইও সে ব্যাপারটা বলেছে।
তবে এই ডিজাইন হবে মাত্র 1 মাসের 36 দিনের আন্দোলনে সরকারের পতন হলো। তো সরকার কেন টের পেল না? ব্যর্থতা কি? এই ব্যর্থতার দায় কার? না, এটা তো আমি স্বীকারই করছি প্রথমে যে দায়টা আমাদের সরকারের ছিল। দায়টা আমাদের 73 বছরের পুরানা দল, আমরা তারা নেতৃত্ব দিয়েছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছি, ইনক্লুডিং মাইসেল। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটা অংশ, তো আমি দায়িত্বে আছি। এটা আমাদের সবার ব্যর্থতা। আমরা নানান ভাবে আমরা বলতে পারি জিনিসগুলো। মিটিকুলাসলি ডিজাইন যখন বলেছে ক্লিন্টন, সেই গ্লোবাল, ক্লিন্টন ফাউন্ডেশন। হ্যাঁ, গ্লোবাল ইনিশিয়েটিভে যে বলতে, তখনই কিন্তু আমরা শোনার সাথে সাথেই, আমরা তখন নিউ ইয়র্কে ছিলাম, সে তখন কি বলে, হায়াত হোটেলে আসার আগেই আমরা প্রায় সব দুইকের মতো হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সবাই মিলে আমরা কিন্তু তখন মোটামুটি ভাবে ঘেরাও করেছিলাম। হাত তখনও সে ঢোকে নাই। তার গাড়ি যখন আসে তখন কিন্তু আমরা চিৎকার করে বলছি, ইউ কিলার, ইউ অ্যাকসেপ্টেড দ্যাট meticulously ডিজাইন and you said is perfectly implemented, that means you accepted that যে জুলাই তথাকথিত যে আন্দোলনটা হয়েছিল সেটা মাস্টার মাইন্ড তুমি, এবং তুমি এই যত হত্যাকাণ্ড গুলো ঘটেছে সেই জন্য আমি কিন্তু জোর গলায় ওখানে বলেছিলাম, স্লোগান দিয়েছিলাম, ইউ আর দি কিলার, এবং সে দৌড়ে তখন হোটেলে উঠেছে। আমি ওই খাতে যাব না। এখন আমি যেটা বলতে চাই, বাংলাদেশ একটা এমন একটা আজব দেশ ভাই আমাদের। জানি না বঙ্গবন্ধু কেন 13 বছর জেলটা খেটে গেছেন, কেন বঙ্গবন্ধু এই বাঙালিদের জন্য এত কষ্ট, এত 17 যন্ত্রণা, বছর এত কেন করতে গেছে। আমি ওই পয়েন্টে আসতেছি ভাই। বঙ্গবন্ধু আমি বঙ্গবন্ধু আমি টোটাল ওই পয়েন্টে 17 বছর কেন জেল গেছে। কেন উনি কেন যে করছেন, আমি মাঝে মাঝে আমাকে এটাই লাগে যে সেই জিনিসটাকে একটা উনি দেশ দেখলেন, সেই দেশটা একটা আজব দেশে পরিণত হলো 15 আগস্টের পরে। আজকে দেখেন বাংলা সারা পৃথিবীতে এরকম অসাংবিধানিক, এরকম সরকার কোনো দেশে নেই। এটা বাংলাদেশের পক্ষে সম্ভব। যেমন যে লোকটি আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, যে বলতেছে আমি প্রধানমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা, সে একজন দণ্ডিত লোক ছিল। হি ওয়াজ কনভিক্টেড, তাই কিন্তু 6 মাসের জেল হয়েছিল। একটা কনভিক্টেড লোক বাংলাদেশে যায়, সঙ্গে সঙ্গে আমাদের আদালত, কিরকম আদালত আমাদের, সঙ্গে সঙ্গে তার কনভিকশন উঠে গেল, সঙ্গে সঙ্গে তার সমস্ত 6টা কেস ছিল সব উঠে গেল। এবং সে কি করলো, সে তার গ্রামীণ ব্যাংকটা নিল, সে গ্রামীণ ব্যাংকের নামে একটা ইউনিভার্সিটি করলো, সে গ্রামীণ ব্যাংকের 600,000 কোটি টাকা মওকুফ করে দিল, এবং আগামী 5 বছরে কি হবে সবকিছু মওকুফ করে দিল। তার ফ্যামিলির, তার যে আজকে যে পরিষদ, যে মন্ত্রী পরিষদ দেন সুবিধা ভোগ করছে, অর্ধেক তার ফ্যামিলি, অর্ধেক তার সেই গ্রামীণ ব্যাংকের। কারণ তার মাথার মধ্যে শুধু গ্রামীণ ব্যাংকই আছে, তার মাথার ভেতর গ্রামীণ ব্যাংকের একজন সিও ছাড়া, এমডি ছাড়া তার মাথার ভেতর আর কিছু নাই। সে তো বলেছে যে আমি রাজনীতি বুঝি না, সে বলেছে সে বাংলাদেশের জনগণের কাছে তার কোনো কমিটমেন্ট নাই, এবং কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা যা করে উনি তাই করছেন, এবং সেই কাজটি করে বাংলাদেশটাকে একেবারে এতদিনে 54 বছরে আমাদের বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি 2 টার্মে তারা ক্ষমতায় ছিল, অন্যান্য সরকার ছিল, যতটুকু উন্নয়ন করেছিল সেই দেশটাকে একেবারে ইকোনমিক্যালি বলেন, এবং সারা বিশ্বে একটা দেশের যে সমস্ত এলিমেন্ট নিয়ে একটা দেশ বলা যায়, প্রত্যেকটা এলিমেন্ট ইজ ফেইল্ড আন্ডার হিজ সুপারভিশন, আন্ডার হিজ লিডারশিপ। এবং একটা অযোগ্য, অবৈধ, কোনোদিনই অবৈধ জিনিস পৃথিবীতে ইস্টাবলিশ করতে পারবে না, বাংলাদেশও পারবে না। আমরা বলি বাংলাদেশের জনগণ যেমন বৈশাখের মধ্যে যখন কাদা নরম হয়ে যায় মাটি, আবার বন্যা আসলে তার আগে আগে মাসে কিন্তু এমন শক্ত হয় যে সেখানে কোনো কিছু পেনিট্রেট করতে পারে না। সেই হলো বাংলাদেশের মানুষ। সে বাংলাদেশের মানুষ অবশ্যই, যেটা দস্তগীর বলেছে, নবী ভাই বলেছেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ নয়। হয়তো সাময়িকভাবে তারা বাংলাদেশের মানুষের উপর এই মব কালচার, আজকে এই অবস্থাটা তারা কেন করতে পারছে, এই ডক্টর ইউনূসের সেই মব কালচার, সেই মব কালচারে যোগ দিছে কারা? জামাত। আমি কিন্তু রাজাকার বললে কিছুটা ইয়ে দেওয়া হয়, এরা রাজাকার নেই, এরা রাজাকারের চাইতে নিকৃষ্ট ধরনের কাজ এরা করছে বাংলাদেশে, নিকৃষ্ট ধরনের। এখানে আইন বলে কোনো জিনিস নাই। সিদ্দিক ভাই, আপনার কাছে আসতেছি। এবং বঙ্গবন্ধুর বাড়িটাকে এই ডক্টর ইউনূস, তার সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীর প্রধানের তত্ত্বাবধানে 2 দিন ধরে বুলডোজার দিয়ে যেভাবে
মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, তার প্রতিকৃতি তো ভেঙে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তার বাড়িটাকে যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, এটা কি, এটার উদ্দেশ্যটা কি? হোয়াই দে ডিড ইট? একটি সিদ্দিক ভাই মাত্র কারণ, ওইবারে যে বলেছে, সিদ্দিক ভাই আপনার যে বলছে এরা হলো মুক্তি, একাত্তরের পরাজিত শক্তি, তাদের আপনার অফস্প্রিং, তাদের সিদ্দিক ভাই আপনার কাছে আসতেছে। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আগে, যে নির্বাচন নিয়ে, সেই প্রসঙ্গে পরে আসবো। এখন আমরা একটু যাব ডক্টর নূর নবী আপনার কাছে। আপনি বীর মুক্তিযোদ্ধা, এই প্রশ্নটা একটু অন্যরকম। আপনার যেমন বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই 91 এর পর থেকে একটা ধারাবাহিকভাবে কম মানে চলতেছিল, যেটা ডেমোক্রেটিক প্রসেসে একটা শুভ লক্ষণই ছিল। প্রথম বিএনপি, পরে আওয়ামী লীগ, পরে আবার বিএনপি। মাঝপথে 111 আসার কারণটাই তো বিএনপির একগুঁয়েমির কারণে। আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যখন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এলো আওয়ামী লীগ, তো বঙ্গবন্ধুকে যেভাবে আজকে ওই লোকজন এই কথাটা বলে, যে বঙ্গবন্ধুকে তারা তারা দলীয় বঙ্গবন্ধু, তারা বঙ্গবন্ধুকে তারা তাদের পারিবারিক বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার কোনো প্রচেষ্টা নেয়নি। যদি মানে অ্যাজ ফর এক্সাম্পল বলতেছি, যদি বিএনপির সঙ্গে একটা সমঝোতা করে বঙ্গবন্ধুকে জাতীয় সেভাবে জাতির পিতাকে সংবিধান করা হয়েছে ঠিকই, কিন্তু সেখানে বিএনপির সম্পৃক্ততা ছিল না। এটা কি আওয়ামী লীগের ব্যর্থতা নয় কি? যেমন আমি নবী ভাই আপনাকে একটা কথা বলি, আজকে যদি বিএনপি আওয়ামী লীগের যৌথ প্রচেষ্টায় বঙ্গবন্ধুকে জাতীয় জাতির পিতা হিসাবে সংবিধানে সন্নিবেশিত করা হতো, তাহলে হয়তো আজকের এই বিপ্লবের পরে এই ঘটনা ঘটতো না। যেহেতু আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে তাদের নিজস্ব সম্পদ হিসাবে ব্যবহার করেছে। এটা কি মনে হয় না আপনার? আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি খুব একটা ইম্পর্টেন্ট ক্লু আমাকে দিলেন, আমি আলোচনা করতে চাই নাই। বঙ্গবন্ধুকে 75-এ কারা হত্যা করেছিল? আমি একটা বই লিখেছি, অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু। এখানে 3টা চ্যাপ্টার রয়েছে। মেজররা কিভাবে ষড়যন্ত্র করলো, জেনারেলদের কি ব্যর্থতা, ইনক্লুডিং জিয়াউর রহমান, এবং ওই দিন 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে কি ঘটেছিল। তো এই 3টা চ্যাপ্টারে আমার প্রথম চ্যাপ্টারে যেটা লিখেছি, যখন ফারুক রশিদ বঙ্গবন্ধুকে হত্যা করার সিদ্ধান্ত নিল, তখন তাদের দরকার ছিল একজন সিনিয়র লিডার, কারণ সাধারণত ব্রিগেডিয়ার জেনারেল এরাই করে, দুইজন মেজর করতে পারে না। মেজর ফারুক জিয়াউর রহমানের আন্ডারে মিলিটারি একাডেমিতে ট্রেনিং হয়েছিল। তারা ঠিক করলো জিয়াউর রহমানকে লিডার বানাবে। মার্চের 20 তারিখ না 24 তারিখ মেজর ফারুক, জিয়াউর রহমান তখন ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল, তার বাসায় যায়, যে বলে যে আমরা শেখ মুজিবকে হত্যা করার প্ল্যান নিয়েছি, আপনার সহযোগিতা দরকার। সেনা আইনের 31 ধারায় বাংলাদেশ আর্মির সমস্ত অফিসাররা শপথ নেয় যে যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, বা অন্য কোনো ষড়যন্ত্র, সেই অফিসারের দায়িত্ব তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করা। যদি তার ক্ষমতায় না থাকে, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। জিয়াউর রহমান 75-এর মার্চের 24 তারিখে ফারুকের কাছ থেকে, একজন মেজরের কাছ থেকে জানলো যে রাষ্ট্রপতিকে হত্যা করা হবে। সে তার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে বলল, তোমরা করো, আমাকে এর মধ্যে সম্পৃক্ত রেখো না। ওইখানেই তার উচিত ছিল ফারুককে অ্যারেস্ট করে কোর্ট মার্শালে দেওয়া। তো জানলো সে মার্চের 24 তারিখে, 24 বা 20, এই বইয়ে লেখা আছে ঠিক মতো। আর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো আগস্টের 75-এ। এই কয় মাস সে কি করলো? তো কাজেই যে বিএনপির প্রতিষ্ঠাতা, একজন ষড়যন্ত্রকারী, একজন বঙ্গবন্ধুকে হত্যার মানে প্রধান প্রধান কারণ যখন কোনো ক্রাইম হয়, ইনভেস্টিগেট করলে ক্রাইম যারা ইনভেস্টিগেট করে তারা ক্রিমিনালকে কিভাবে ধরে, যে হু আর দি বেনিফিশিয়ারি। বঙ্গবন্ধুকে হত্যার বেনিফিশিয়ারি ছিল জিয়াউর রহমান। সে চিফ অফ স্টাফ হলো, সেনাপ্রধান হলো, রাষ্ট্রপতি হলো। আর ওই যে এটা কিন্তু আমার কথা না, এটা মেজর ফারুক বঙ্গবন্ধুকে হত্যার পর যখন টেলিভিশন ইন্টারভিউতে এই কথাটা বলেছিল, যে 24 মার্চ জিয়াউর রহমানকে জানানো হয় আর বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আগস্ট মাসের 15 তারিখে। এই কয়েক মাসে সে কোনো পদক্ষেপ নেয় নাই। তো সেই জিয়াউর রহমান যে পার্টির প্রতিষ্ঠাতা,
তার ওয়াইফ যখন ক্ষমতায় আসলো, 15ই আগস্টে তার কি বলে জন্মদিন জন্মদিন। পালন করে। তারপরে এই জিয়াউর রহমান এবং খালিদ মোশাররফ, সরি, খালেদ খালেদ জিয়াউর রহমানের ওয়াইফ খালেদা খালেদা জিয়া। জিয়া, সে কি করলো? দুইজনই মিলে যত রাজাকার, একজন রাজাকারকে করলো রাষ্ট্রপতি, শাহাজির রহমানের মতো একজন রাজাকারকে করলো সিনিয়র মিনিস্টার, এবং সেই আব্দুল আলিম, বগুড়ার যে রাজাকার প্রধান, যে মুক্তিযোদ্ধাকে মেরে বগুড়ার স্কোয়ারে লাশ ঝুলিয়ে রেখেছিল, তাকে করলো মন্ত্রী। তো কাজেই তেল আর পানিতে মিশে না। তাছাড়া খালেদা জিয়ার শাসনামলে কি হলো? 21 আগস্টে যে শেখ হাসিনাকে হত্যার যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল, যেখানে 21 জন লোক মারা গিয়েছিল, 200 লোক বেশি আহত হয়েছিল, সেই খালেদা জিয়া কি করলো? খুনিদেরকে তার অ্যাডমিনিস্ট্রেশন প্রমোট করলো এবং তাদেরকে রক্ষা করে বিদেশে পাঠিয়ে দিল, যে এটার মেইন হোতা ছিল। তারপরে তাই এই খালেদা জিয়ার আমলেই 62টা জেলায় সাইমালটেনিয়াসলি বম ফাটানো হয়েছিল। এই বাংলা ভাই সৃষ্টি হয়েছিল এদের সাথে। তো এই জিয়াউর রহমান এর পার্টি বিএনপি এর সাথে জামাতের খুব একটা পার্থক্য নেই। পার্থক্য একটাই, যে জামাত এখনো একা ক্ষমতায় যেতে পারেনি। তারা ক্ষমতায় গিয়েছিল জিয়াউর রহমানের, খালেদা জিয়ার পার্টির সাথে। এখন তারা ক্ষমতায় গিয়েছে ইউনিসের নেতৃত্বে। কাজেই আপনি যে প্রস্তাবটা দিলেন, এটা কখনো সম্ভব না। আওয়ামী লীগ আদর্শের জন্য যুদ্ধ করেছে, বঙ্গবন্ধু আদর্শের জন্য ফাইট করেছে। আদর্শ শুধু একটা দেশ স্বাধীন করার জন্যই তো উনি দেশ স্বাধীন করেন নাই, তিনি 4টা আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তার অন্যতম ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। আর আজকে কি হচ্ছে? যখন ইউনূস এই ষড়যন্ত্রের মাধ্যমে, আজকে এটা প্রসঙ্গ না, শুধু এটুকু বলি যে ষড়যন্ত্রের মাধ্যমে ইউনূসকে যখন ক্ষমতায় বসানো হলো, আমরা অনেকেই জানে না, আল কায়দার যে প্রেস উইং 17 পাতার একটা প্রেস রিলিজ দিয়েছিল এই ইউনূসকে অভিনন্দন জানানোর জন্য। ইউনূস ক্ষমতায় এসে কি করলো? সমস্ত মৌলবাদী সন্ত্রাসী এবং শেখ হাসিনা সরকার যাদেরকে জেলে দিয়েছিল, সন্ত্রাস কন্ট্রোল করেছিল, তাদের সবাইকে, কয়েক হাজার সন্ত্রাসীকে এই ইউনূস ছেড়ে দিয়েছে। আজকে বাংলাদেশের রাস্তায় তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান হয়, ফ্ল্যাগ ওড়ে, আইসিসের ফ্ল্যাগ ওড়ে। অর্থাৎ এই সরকার শুধু মুক্তিযুদ্ধ বিরোধীই না, ইউনূস সরকার শুধু মুক্তিযুদ্ধ বিরোধীই না, মুক্তিযুদ্ধের যে আদর্শ অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, সেইটাকে ভেঙে, এবং সেটা ভাঙতে হলে বঙ্গবন্ধুকে অপমান করতে হবে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে হবে, তো বাংলাদেশকে একটি তো মৌলবাদী তালিবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা প্রতিদিন কাজ করছে। এবং অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত স্তরে, ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে জেলা পরিষদ, সাব ডিভিশন, সেক্রেটারিয়েট, সব জায়গায় জামাত শিবির বিএনপির লোক বসে আছে। তারা এটাকে কন্ট্রোল করছে এবং তারা দেশটাকে, সিদ্দিক ভাই উল্লেখ করেছে, আমিও বলেছি যে দেশটাকে তারা দখল করে নিয়েছে। 71-এ আমাদের যে অবস্থা ছিল, ইউনূস বিদেশিদের সাহায্যে এ, তারা দেশটাকে সেই পরাজিত একটা দেশ বানিয়েছে। অর্থাৎ আমরা স্বাধীন নই। আরও বিস্তারিত আলোচনা করা যাবে আরেকদিন, যে আমরা কিভাবে সার্বভৌমত্ব হারিয়েছি। আজকে আমাদের দেশটাকে উপনিবেশে পরিণত হয়েছে। এই গত সপ্তাহেরই আপনি দেখেন, বিএনপি যে দেখা করে ইউএস কনসুল জেনারেলের সাথে, ওই কি বলে এনসিপি, ওই সমস্ত সন্ত্রাসী, এদেরকে আমি নেতা বলি না, এদেরকে সমন্বয়কারী বলি না, এরা সন্ত্রাসী। সন্ত্রাসী একটা ডেলিগেশন গিয়ে দেখা করেছে কনসাল জেনারেলের সাথে। আমরা এখন আলোচনায় বিভিন্ন জায়গায় শুনি আমেরিকা সে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপিকে, যে তোমরাই ক্ষমতায় আসতেছো, তোমাদেরকে আমরা সমর্থন করব। এইটা নিয়ে এখন জামাতের সাথে, এই এনসিপির সাথে, বিএনপির সাথে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব। তো সবাই এই 3টে গ্রুপই তারা দাবি করতেছে যে এই বিপ্লব, তথাকথিত বিপ্লবের পরে তারাই ক্ষমতায় যাবে, বিএনপি অথবা এনসিপি অথবা কি বলে জামাত। বিএনপি। এখন যেহেতু বিএনপি সে গ্রিন সিগন্যাল পেয়েছে, এখন তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। তো যে কথাটি
আমি বলতে চেয়েছিলাম, তুর্গিল একটু লিড দিয়েছিল, যে বাংলাদেশ সেনাবাহিনী এই কুতে ইনভলভ। 75-এ যেমন 2জন মেজরের ষড়যন্ত্রে জেনারেলরা ব্যর্থ হয়েছিল বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য। আচ্ছা, আরেকটা ঘটনা বলি যদি আমার হাতে সময় থাকে, যে জেনারেলরা কিভাবে ব্যর্থ হলো। প্রথম তো জিয়াউর রহমান কয়েক মাস চুপ ছিল, সে ওই মেজরের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। যেদিন 75-এর 15ই আগস্ট ফারুক রশিদ তাদের ইউনিট নিয়ে নতুন ঢাকায় জমায়েত হলো এবং তার সাথে 5-6 জন আর্মি থেকে বহিষ্কৃত মেজররা জয়েন করলো। শুধু একজন হুদা খুব সম্ভব তখন আর্মিতে ছিল, বাকিরা সবাই বহিষ্কৃত, যা ডালিব অ্যান্ড আদার্স। যখন এই 2 মেজর তার সৈন্যদেরকে এবং এই মেজর যারা জয়েন করলো তাদেরকে বললো আমরা শেখ মুজিবকে হত্যা করেছি। এর আগে কিন্তু সে বলে না, সেটা ছিল রাত 2টার দিকে। 2:30টার দিকে ওই এয়ারপোর্ট থেকে, নতুন এয়ারপোর্ট তখন কনস্ট্রাকশন হচ্ছিল পরিত্যক্ত, সেখান থেকে 46 ব্রিগেডের ভিতর দিয়ে বঙ্গবন্ধুর বাসায় রওনা হয়েছিল 28টা ট্যাঙ্ক রশিদের, আর ইয়ের হলো এই ল্যান্সার, এই 300-400 সোলজার। 46 ব্রিগেড হলো ঢাকা বা সরকারের রক্ষা কবচ, তারা সরকারকে রক্ষা করে, তাদের দায়িত্ব। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড। এই ব্রিগেডের অ্যাকশন নেওয়ার জন্য জেনারেল ব্রিগেডিয়ার কারোর সাথে পারমিশন নিতে হয় না। তো এই 300-400 সোলজার আর 28টা ট্যাঙ্ক যখন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বঙ্গবন্ধুর বাসায় রওনা হলো রাত 2টার সময়, 2:30টার সময় একজন কাউন্টার ইন্টেলিজেন্সের ফিল্ড অফিসার, এয়ারফোর্সের এক লোক, সে ডিজিএফের যে চিফ ব্রিগেডিয়ার রূপকে খবর দেয় যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, সামথিং বিগ, বঙ্গবন্ধুর বাসার দিকে এই সোলজাররা যাচ্ছে। ডিজিএফের চিফ ব্রিগেডিয়ার রূপ কী করলো জানেন? লুঙ্গি পরা অবস্থায় তার ফ্যামিলি নিয়ে, তার বাসার পিছনে ছিল গল্ফ কোর্স, সেখানে একটা গাছ ছিল, সেই গাছের পিছনে সারা রাত বসে রইল। তার উচিত ছিল, ওই যে আমি সেনা আইনের 31 ধারার কথা বললাম, উচিত ছিল সাথে সাথে শফিউল্লাহকে কল করা, শফিউল্লাহকে রিচ না করতে পারলে রাষ্ট্রপতিকে কল করা, তাকে অ্যালার্ট করা। তো সেনাবাহিনী, এই খুনিরা বের হলো ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, তারা 2:30টার দিকে, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 5:30টার দিকে। তাহলে এই 3 ঘন্টায় এই সিনিয়র অফিসাররা কী করলো, 46 ব্রিগেড কী করলো? আর 46 ব্রিগেডের ভিতর দিয়ে ফারুক রশিদ এতগুলো সৈন্য নিয়ে, ট্যাঙ্ক নিয়ে যে গেল, তার মানেটা কি? তাদের কনফিডেন্স ছিল যে 46 ব্রিগেড তাদের বিরোধিতা করবে না, তার মানে 46 ব্রিগেডও ইনভলভ ছিল। এবং যখন শফিউল্লাহ ভোর 5টায় খবর পেল যে আর্মি বঙ্গবন্ধু দেখছে, বঙ্গবন্ধু তাকে কল করেছিল, অনেক চেষ্টার পরে ফাইনালি পেয়ে যায় এবং বলে শফিউল্লাহ তো তোমার আর্মি আমার বাসায় অ্যাটাক করেছে। তখন শফিউল্লাহ কল করে 46 ব্রিগেডের কমান্ডার সাফায়েত জামিলকে, ব্রিগেডিয়ার তখন সে কোনো সৈন্য মুভ করে না। পরে 75-এর পরে সে বলেছে শফিউল্লাহ আমাকে খবর দিয়েছে কিন্তু সৈন্য মুভ করতে বলে নাই। 46 ব্রিগেডের কমান্ডারকে সৈন্য মুভ করতে কারো পারমিশন লাগে না। তো এটার বিতর্কের ব্যাপার কাউন্টার আছে। তো তারপরে যে ঘটনাটা, এটা উল্লেখ করে আমি এটা শেষ করব, সেটা হলো তখন যে সিজিএফ ছিল, ডেপুটি চিফ অফ স্টাফ ছিল খালেদ মোশাররফ। খালিদ মোশাররফের আন্ডারে ছিল সাফায়েত জামিল খালিদ মোশাররফকে খবর দিল, শফিউল্লাহ সকালবেলা খবর দিল যে এরকম বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক হয়েছে, সাফায়েত জামিলকে বলল সৈন্য মুভ করার জন্য, সে আমার টেলিফোন ধরছে না। সে ওইখানে গিয়ে বলে আমি এখানে বন্দি, আমাকে কথা বলতে দিচ্ছে না, আমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। তারপরে এই সাফায়েত জামিল জিয়াউর রহমানের বাসায় যায়, যে দেখে যে জিয়াউর রহমান শেভ করতেছে, ড্রেস আপ করতেছে। বলা হলো যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সে বলেছিল সো হোয়াট। কিন্তু আয়রনিটা, এটা বলার জন্য আমি এই ঘটনাটা বললাম, সেটা হলো বঙ্গবন্ধু সেনাবাহিনীর 2জন অফিসারকে ট্রাস্ট করত। একটা হলো খালেদ মোশাররফ, আরেকটা হলো সাফায়েত জামিল। এই 2জনই সেদিন বিশ্বাসঘাতকতা করেছিল। জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছিল। মেজর জেনারেল খলিল রহমান বিডিআরের, তাকে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল তখন মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী, সে বলেছিল যে এরকম রেডিও বাংলাদেশ থেকে, রেডিও
বাংলাদেশ থেকে বলা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ওইটা দখল করা হয়েছে, আপনি বিডিআর পাঠান। 5টা না 6টার দিকে কল করে বলেছিল। সে 9টার সময় ড্রেস আপ করে মেজর জেনারেল খলিলুর রহমান শফিউল্লাহ একটা মিটিং ডেকেছিল, সেখানে গিয়ে হাজির হয়। এবং ওই মিটিংয়ে এই মেজর ডালিম, ফারুক, রশিদ, এরা স্টেন গান মুখ ই করে তারা ওই মিটিংয়ে গিয়ে এই সমস্ত অফিসাররা, কমান্ডিং অফিসার থেকে শুরু করে সবাই ছিল, তাদেরকে মানে একটা ছাগলের মতো ডিকটেট করে বলছে যে আমার সাথে চলেন, রেডিওতে গিয়ে মোস্তাকের পক্ষে সবাই আনুগত্য প্রকাশ করতে হবে। অথচ এরা খুনি, রাষ্ট্রপতিকে খুন করেছে। এন্টায়ার ক্যান্টনমেন্টের তাদের কোনো ঢোকারই অধিকার ছিল না। তাদেরকে এই সেনাপ্রধান জিয়াউর রহমান, 46 ব্রিগেডের কমান্ডার, এরা কেউ এদেরকে অ্যারেস্ট করার কথা ছিল, অ্যারেস্ট করেনি। অ্যারেস্ট যদি করতো তাও ধারাবাহিকতা রক্ষা করা হতো, যে সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট হতে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হতে পারতেন। অর্থাৎ লম্বা কাহিনী, এগুলোর উপরে আমার দুটো বই আছে, একটা মুভি তৈরি করা হচ্ছে, ডকুমেন্টারি, এই বঙ্গবন্ধু হত্যার উপরে। আর এছাড়া 71-এ মুক্তিযুদ্ধের যে ইতিহাস, যেখানে বঙ্গবন্ধুর ভূমিকা, মুক্তি সংগ্রামের ভূমিকা, দেশটা তো হঠাৎ করে 26শে মার্চ একদিনে আসে না। বঙ্গবন্ধুর আন্দোলনের ফলে, সাহসিকতার ফলে তিনি ব্রেনে যে রোড ম্যাপ করেছিলেন কিভাবে দেশ স্বাধীন করবেন, সেইটার ফলেই আমরা যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এটাও আমার উপরে যে ডকুমেন্টারি তৈরি হয়েছে, ওইটা যদিও ইটস অ্যাবাউট মাই লাইফ, কিন্তু ওইটা কেয়ারফুলি দেখলে মনে হবে যে মুক্তিযুদ্ধের একটা সঠিক ইতিহাস, যেখানে বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামের অবদান, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান, ভারতের অবদান, পাকিস্তান কিভাবে 30 লক্ষ লোক মেরেছিল। আমরা আজকে যারা পাকিস্তানের দালালি করে, তারা ভুলে গিয়েছে শুধু বাঙালি না, মানে পাকিস্তান সারা বিশ্বে মুসলিম, হাইয়েস্ট নাম্বার অফ মুসলিমকে খুন করেছিল 71-এর মুক্তিযুদ্ধে। আর সেই পাকিস্তানের সাথে ইউনূস দহরম মরম করতেছে। আইএসআই এর অফিস বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আছে। তো আমাদের আজকের দিনে আমাদের যে শপথটা হওয়া উচিত, যে ফলস ন্যারেটিভ তৈরি করে এই ইয়াং জেনারেশনের মগজ ধোলাই ধোলাই করা হয়েছিল, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। এই যে আপনি যে কতগুলো কথা উল্লেখ করেছেন, প্রশ্ন আমাদের করেছেন, এগুলো তো সেই ফলস ন্যারেটিভের অংশ। এগুলো মিথ্যা কথা প্রচার করে, বারবার মিথ্যা কথা প্রচার করে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের নাম করে যে মানুষকে ধোঁকা দেওয়া হলো, প্রতারণা দেওয়া হলো, আমরা আমাদের সভাপতি সিদ্দিক ভাই উল্লেখ করেছেন যে আমরা আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারিনি। এখন সময় এসেছে, আমরা যে অবস্থায় আছি, এই পজিটিভ নেগেটিভটা তৈরি করে এই ফলস নেগেটিভের মধ্যে প্রচার করতে হবে। আপনার মতো এরকম টক শোতে এগুলো আলোচনা করতে হবে, এবং নতুন প্রজন্মদেরকে আমাদের সঠিক ইতিহাস জানিয়ে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। কারণ আমাদের সামনে যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু হিউম্যাঙ্গাস চ্যালেঞ্জ, পাহাড় সম চ্যালেঞ্জ। এটাকে ওভারকাম করতে আমাদের, সেই ইউনূস যেমন বলছে ম্যাটিকুলাসলি প্ল্যান করেছে, আমাদেরকে ওইভাবেই ম্যাটিকুলাসলি প্ল্যান করে এগুলোকে কাউন্টার করতে হবে। ধন্যবাদ, আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, না আমি না, সরি। কোনো অসুবিধা নেই। তো প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ডক্টর নূর নবীর কথা কথা এবং সেখান থেকে অনেক স্মৃতিচারণে অনেক কথাই বেরিয়ে এসছে। ওইগুলি নিয়ে হয়তো বিস্তৃত আলোচনার জন্য আমরা অন্য আরেকদিন একটু প্রোগ্রাম করতে পারি। এখন আমি দস্তগীর জাহাঙ্গীর, আপনার কথা প্রসঙ্গে একটি কথা বলতে চাই। আপনি এক জায়গায় বলেছিলেন যে উন্নয়ন, শেখ হাসিনার 15-16 বছরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের পরেও কেন এই ধরনের একটি বিপ্লব বা এই ধরনের ঘটনা ঘটলো? সেটা কি আপনি মনে করেন না যে মানুষ, উন্নয়ন তো বটেই, কিন্তু মানুষ তার কথা বলতে চায়, মানুষ ভোট দিতে চায়, সেখানে যে অনিয়ম হয়েছে হয়েছে কিনা, সেটা কি এই আন্দোলনের প্রভাব পড়েছে মনে হয়? রতন তালুকদার, আপনি আমার সিনিয়র সাংবাদিক। আমি যে যে কথাটা আসলে বলতে চাচ্ছি যে ইয়েস, এই
ফলস নেরেটিভের বিষয়টাই ছিল মূলত এখানে। 17 বছর বা 16 বছর অথবা 15 বছর যে স্থায়ী সরকারের কারণে সাধারণ মানুষ তাদের উপর ক্ষেপে উঠেছে, এটা কিন্তু বাস্তবতা নয়। আরেকটি কথাও আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো যে বঙ্গবন্ধুকে আপনি ডক্টর নূরনবীকে জিজ্ঞেস করেছিলেন যে বঙ্গবন্ধুকে দলীয়করণ, যে আচ্ছা, হাইপোথিসিস বা ওই ওই ফলস নেগেটিভটা নিয়ে কথা বলি, যে বঙ্গবন্ধুকে দলীয়করণ করা হয়েছে 15 বছর, তাহলে 5ই আগস্টের পর বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হচ্ছে কেন? তাহলে 32 নম্বরকে ভেঙে দেওয়া হচ্ছে কেন? তাহলে কেন 15ই আগস্ট পালন করা নিষিদ্ধ করা হলো? তাহলে কি বঙ্গবন্ধুকে দলীয়করণের হাত থেকে যে ফলস নেগেটিভ তৈরি করলো যে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, 71কে ভালোবাসি, কিন্তু আওয়ামী লীগ এটা বলে যে এটা শুধু তাদের, এটাই তো, এই ন্যারেটিভটাই তো বলতে চাচ্ছেন আপনি, এটা সম্পূর্ণ ফলস। যদি এটা ফলস না হতো, তাহলে তো আজকে তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতো, সেখানে বলতো যে আওয়ামী লীগকে যেতে দেব না, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের। কই, এটা তো তারা করছে না। তারা যেটা করছে, বঙ্গবন্ধুকে মুছে দিতে চাচ্ছে। অতএব যখন কেউ স্লোগান দেয় যে দেশ কারো বাপের নয়, আমরা আমরা অন্ততপক্ষে আমি সাংবাদিক হিসেবে বলবো, ইয়েস, দেশটা বাপের, কারণ বাংলাদেশকে যখন মুছে দেওয়ার ষড়যন্ত্র ঘটে, তখন এখনো পর্যন্ত একটি মাত্র রাজনৈতিক দল যে মাঠে ঘাটে, এই ডক্টর সিদ্দিকুর রহমান, এই ডক্টর নুরুন নবী, ওনাদের তো এখন রিটায়ার্ড করে সুখী জীবন যাপন করার কথা, ওনারা তো যুদ্ধে আছেন। ওনারা আমার চেয়ে অনেক বড় যুদ্ধে আছেন, আপনার চেয়ে অনেক বড় যুদ্ধে আছেন। অতএব এই ফলস নেগেটিভটা আমরা সত্যভাবে তুলে ধরতে হবে যে বঙ্গবন্ধুকে কেউ, কোনো রাজনৈতিক দলই কখনোই তাদের রাজনৈতিক সত্তা হিসাবে ব্যবহার করেনি। বঙ্গবন্ধু বাঙালির সত্তা, বাঙালির সত্তা। আরেকটি কথা, সেখানে পাকিস্তানের সাথে কেন আমাদের এখন বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এখানে উপস্থিতি, ওইখানে উপস্থিতি, যেখানে পাকিস্তান গত 15 বছরে বহুবার তাদের প্রধানমন্ত্রীরাও বলেছেন যে আমাদের অন্য কিছু লাগবে না, আমাদের শুধু বাংলাদেশের মতন করে দাও, যে বাংলাদেশকে তারা ফলো করতে চায়। সেখানে আজকে ডক্টর ইউনূস এই চক্রান্ত করে, ক্ষমতা দখল করে আমাদেরকে পাকিস্তানের নিচে নিয়ে যেতে চাচ্ছে। অতএব আমি আবারও ফিরে যাচ্ছি সেই তুলনা করার জন্য, আজকে বঙ্গবন্ধুকে নিয়ে আলাপের জন্য এই তুলনাটা করছি, যে ওই আমাদের সরকার পরিবর্তন, একজন ক্ষমতায় আসবে, এটা যদি হতো তাহলে রাজনৈতিক দল তৈরি করে তাদের প্রতিযোগিতা করে ক্ষমতায় আসার চেষ্টা করতো, কিন্তু পিছনের দরজা দিয়ে সেই পাকিস্তানি সমর্থক আর্মিকে ব্যবহার করে বাংলাদেশকে মুছে দিচ্ছে ইতিমধ্যে, যেটা সমস্ত জায়গায় পরাজিত জামাতিরা ক্ষমতায় এই মুহূর্তে, বিএনপির যারা জামাতের পন্থী, বিএনপিতে অনেক একটা বড় অংশ রয়েছে যেটা আমরা সকলে জানি, যারা পাকিস্তানপন্থী, তারা শুধু মুখ লজ্জায় হয়তো বা মানুষের যে 71 বিরোধিতার কারণে তারা বিএনপির ভিতরে ঢুকে আছে, কিন্তু তারা কিন্তু আসলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, তারা পাক জাতীয়তাবাদে বিশ্বাস করে। আরেকটি তথ্য আমি শেয়ার করতে চাই, দুইটি জিয়া, একটি পাকিস্তানের জিয়া, একটা বাংলাদেশের জিয়া, দুই জিয়া দুই দেশে এই নিষিদ্ধ জামাতকে একই সময়ে রাজনীতি করার জন্য নিয়ে আসে। পাকিস্তানি জিয়া, তখনকার জামাত সেখানে নিষিদ্ধ, এবং জামাতের যে প্রধান মওদুদি, মাওলানা মওদুদি, তাকে করার জন্য, যে ইসলামের রং ট্রান্সলেশনের জন্য শরীয়ত আইনে তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে রাখে, সেখান থেকে বের করে জেনারেল জিয়া তার উপদেষ্টা বানায়। আর আমাদের জিয়া, বাংলাদেশের জিয়া, জামাত, যেই জামাতের রাজনীতি করে বাংলাদেশকে, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধুকে সাপোর্ট করেছে যে এই দেশ হবে ধর্মনিরপেক্ষ। সেখানে এই বঙ্গবন্ধুকে হত্যার যে বেনিফিশিয়ারি, আমার সিনিয়র আলোচকদের কাছ থেকে আপনি ইতিমধ্যে জানেন, সেই বেনিফিশিয়ারি এসে জামাতকে রাজনৈতিক পুনরুদ্ধার করে দেয়, তাই না? এই 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 দুইটি ফ্যাক্ট আমাদের মনে রাখতে হবে। তৃতীয় একটি ফ্যাক্টে যাই, যে বাংলাদেশকে তারা দখল করে ফেলছে। আমি আপনার মাধ্যমে আমাদেরকে যারা শুনবেন তাদের সকলের কাছে প্রশ্ন, ডক্টর ইউনূস তিনি কি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার কোনো অবদান আছে কোনো জায়গায়? বাংলাদেশের 71 সনের পরে 75-এর 15ই আগস্ট পর্যন্ত তার কোনো অবদান আছে বাংলাদেশের কোনো জায়গায়?
15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আজ পর্যন্ত সে যখন ক্ষমতায়, তখন কি সে কোনোদিনে বলেছে জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটার জন্য সে কোনো কিছু করেছে? বাংলাদেশে যতগুলো অ্যাট্রোসিটি করেছে, বাংলাদেশে যত অরাজনৈতিক পন্থায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে সে কি কোনোদিন কোনো কথা বলেছে? কোনো মানবাধিকারের প্রশ্নে সে কি বাংলাদেশের জনগণের পক্ষে একটি কথা কোনো বিশ্ব দরবারে কোনোদিন তুলে ধরেছে? না। আমি কিন্তু সাংবাদিকতার রিসোর্স থেকেই বলছি, আমি এটা অনেকটা চ্যালেঞ্জিং, সেটা কখনোই করেনি। কিন্তু সে যে কাজগুলো করেছে সেটা ছোট, মানে খুব 1-2 লাইনে শেষ করব। সে বিশ্ব ব্যাংকে তার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে ব্যবহার করে বিশ্ব ব্যাংক যাতে বাংলাদেশে পদ্মা সেতু তৈরি না করতে পারে, সেইটার জন্য যাতে ঋণ না দেয়, সেই ইনফ্লুয়েন্স করেছে। তাহলে এত কিছু তারপর না, এই জাহাঙ্গীর ভাই, এত এত কিছুর মধ্যে শান্তিতে লোকটা এত শান্তি প্রতিষ্ঠা হ্যাঁ, করলো, শান্তিতে নোবেল পেল এইটা কিভাবে? আমার হ্যাঁ। পরবর্তী সেন্টেন্সটি আপনি ধরে ফেলবেন। যেহেতু নেটওয়ার্কটা তার বড়, সেই জন্য সে কি করলো, সে বাংলাদেশে যে আইন লঙ্ঘন করলো, আর গত প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর আমলে তাকে শাস্তি দেওয়া হলো। তখন সে শুরু করলো যে এই দেশে তো গণতন্ত্র নেই, এই দেশে তো ইয়ে করে। যে তার আগে কিন্তু সে বাংলাদেশের কোনো বিষয়ে ষড়যন্ত্র ছাড়া কোনো কিছুই করেনি। অতএব মেটিকুলাসলি ডিজাইন কিন্তু একটা শব্দ যেটা উনি সংযুক্ত করে বাংলাদেশের পলিটিক্সে নিয়ে এসেছেন। কিন্তু একটা বিষয়, সমস্ত পলিটিক্স, রাজনীতি, সমস্ত কিছু একটা ডিজাইন করতে হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিন্তু সেই বঙ্গবন্ধু পাকিস্তানের স্বপ্ন যখন দেখলো যে এটা এটা দিয়ে আমাদের দেশের মুক্তি আসবে না, মাত্র পাকিস্তান জন্মের ঠিক 5 বছর পরই উনি বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন তুলে ফেললেন, এবং তারপর ধীরে ধীরে 6 দফার মাধ্যমে এই দীর্ঘ পরিকল্পনা করে 71-এর মুক্তিযুদ্ধ আচ্ছা, ঘটলো। আসতেছি অতএব জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আপনার কাছে আসতেছি। কিন্তু সর্বশেষ শুধু আমি বলতে চাই, যেটা হলো যে না, আপনি পরে আবার আমাদের, বলতে পারবেন, আরো বলার সুযোগ ওকে, আছে। আপনার অবশ্যই। বলতে পারেন, কিন্তু এখানে একটা কথা বলি, আপনি বোধহয় নিশ্চয়ই জানেন, ডক্টর ইউনূসের ক্ষমতায় যাওয়ার একটা লোভ লালসা কিন্তু তার বহুত দিন আগে থেকে ছিল। আপনি জানেন বোধহয় 1/11 সেনাবাহিনীতে যখন তাকে অফার করছিল, কিন্তু সে কিন্তু কম সময়ের জন্য যাইতে চায় নাই। সে কিন্তু 2 বছর সময় চেয়েছিল, কিন্তু এই 90 দিনে, তখনকার তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের টার্ম যেহেতু, তখন সে তাকে নেওয়া হয়নি সেখানে। কিন্তু সে কিন্তু চেয়েছিল, তখন কিন্তু একটি রাজনৈতিক দল তিনি করতে চেয়েছিলেন, আপনি জানেন বোধহয় সেই সেই বিষয়টা। এবং সেই রাজনৈতিক দলের ধারাবাহিকতায় কিন্তু এখন এই যে পোলাপানগুলিকে দিয়ে রাজনৈতিক দল যেটা করাইছে, এটা কিন্তু ডক্টর ইউনূসের এই দল। যাই হোক, আপনার কাছে আরেকবার আসবো। আমরা একেবারে শেষ পর্যায়ে আমি ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার একটা প্রশ্নকে কথা আমি খুব গুরুত্ব দিচ্ছি, কারণ যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত, নির্বাচন। তা আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যদিও এটা একই কথা, লাউয়ের নামে কদু। আপনি আপনি যদি দল নিষিদ্ধ না হয়, কর্মকাণ্ড নিষিদ্ধ, তো কর্মকাণ্ড নিষিদ্ধ হলে তো দলও নিষিদ্ধের মতোই, তাই না? কিন্তু আপনি এত জোর দিয়ে বললেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতে পারে না ফেব্রুয়ারিতে। তো সেটা সেই জোরটা কোত্থেকে পান? না, আমি সেই কাজে এই না, এতক্ষণ তো আমরা অনেক আলোচনাই করলাম। আমি আমি কিন্তু প্রথম শুরুই করেছিলাম যে আমি আগস্ট মাসে আমি কোনো কথা বলতে চাই না। তার মানে আমি আবার বলি, আমরা বড় বড় আওয়ামী লীগের বলি, আমরা ছাত্র লীগের বলি, আমরা সবই বলি, কিন্তু আমরা বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখতে পারিনি। আমি আর একটা কথা বিশ্বাস করি, যে ষড়যন্ত্রে আমি বিশ্বাস করি না। আমরা বলি অমুক ষড়যন্ত্রগ্রস্ত, আমি সেটা বিশ্বাস করি না। আমি যদি ক্ষমতায় থাকি, আমার যদি সরকার, সে সরকারকে ফেলে দেওয়ার জন্য বিরোধী যারা থাকে তারা তো চেষ্টা করবে, তাদের অবস্থান থেকে যে কোনো ধরনের চেষ্টা করবে। আমরা বাংলাদেশে করি বলি কি, এটা কনস্পিরেসি করতেছে, এটা একটা পলিটিক্যাল টার্ম আমরা ইউজ করি, মানে এটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। সেটা তো থাকবেই, কিন্তু আমি যে কথাটা বলছি নির্বাচন, আমি কিন্তু প্রথমেই বলেছি এই সরকারটা একটা অসাংবিধানিক সরকার, এটা একটা অবৈধ সরকার। এই সরকার কোনো নির্বাচনও দিতে পারে না। সে নির্বাচন দিলে সেই সরকারও, যেটা তাদের নেতা মাজার সাহেব বলছেন, যে অবৈধ সরকার, যে নির্বাচন হবে সেটাও অবৈধ নির্বাচন হবে। তা আমার আমার কথা হলো, আমি যেটা বলতে চাচ্ছি, অনেক হয়েছে, 1 বছর কিন্তু লং টাইম। 9 বছরের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে এই আওয়ামী লীগের নেতৃত্বে একটা, যেটা নইবে বলতেছিল, অনেকে বলছে
আমাদের দস্তগির বলেছে, এরা সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের কিন্তু 1 বছর গেছে, এখন এমনটি একটা অবস্থা হয়েছে বাংলাদেশে, জয় বাংলা বলতে বলা যাচ্ছে না। এবং সেটা কেন, কেন এই অবস্থা হলো? এবং এই অবস্থাকে মোকাবেলা করার জন্য অন্যরা যেভাবে বললেন যে আমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে, এই ন্যারেটিভ ফ্যারেটিভ দিয়ে কাজ হবে না ভাই। আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি এখন অন্যরকম। আমাদের 71-এর পাকিস্তানের সময় আমরা যখন আন্দোলন করেছি, বা গত 30-50 বছর বিভিন্ন ধরনের নেত্রী, যে 21 বছর তার নেতৃত্বে আমরা কি বলে এরশাদ এবং খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার এগেইনস্টে আমরা আন্দোলন করেছি। এখনকার আন্দোলন কিন্তু অন্যরকম। আপনি যদি একটু সিম্পলি দেখেন, নবী ভাই এবং দস্তগীর গড়ে তোমরা বলবে কথাগুলো, বলা উচিত আমাদের। এটা সম্পূর্ণ একটা কুকে দিনে বলছে, এটা কুই হয়েছে, সেনাবাহিনী করেছে। এটা সেনাবাহিনীর সহযোগিতায় এই কাজটি করেছে, অল্প সংখ্যক নির্ণয়। যদি আপনি দেখেন 5ই আগস্টে কতজন লোক বাংলাদেশ ঢাকার শহরে এসেছিল, কত? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? যদি 5 লাখ আমি ধরি, তাহলে 5 লাখ লোক শাহবাগে দখল করে বঙ্গবন্ধুর বাড়ি গণভবন দিকে তারা আসতেছিল। 5ই আগস্টে 12টার আগে কিন্তু তারা আসে নাই। যখন সেনাবাহিনী বললো যে খালি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, তখন কিন্তু সেই উত্তরের থেকে বিভিন্ন জায়গা, গাজীপুর থেকে লোক, তারা এই সেনাবাহিনী, দেখা গেছে সেনাবাহিনীর তাদের ট্যাঙ্কের উপর বসে তারা সবাই আসতেছে। আমি যে কথা বলতেছি, তার কারণ দরকার হলো 17 কোটি মানুষের 7 কোটি ধরলাম, বা না 10 লাখ ধরলাম, তারা জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। কারা করেছে? সেনাবাহিনী সহযোগিতায়। সেনাবাহিনীর যে কথাটি বলেছিলাম, আমি এখানে একটু কথা বলে রাখি, যে 3রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের একটা জনসভা হওয়ার কথা ছিল সারাওয়ার্দী উদ্যানে। এই ওয়াকিরুজ্জামান নেত্রীকে, বা নট অনলি ওয়াকিরুজ্জামান, নেত্রীর আশেপাশে যারা ছিল, তারা ওনাকে বুঝাইছে যে না, এই সময় সমাবেশ দেখেন না, তাহলে রক্তপাত হবে। আমরা যারা সেনাবাহিনী আছি, পুলিশ বাহিনী আছি, বিজেপি আছি, আর কি বলে র্যাব আছে, বা আমরা যারা SSF আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, কোনো অসুবিধা হবে না। এই একটা মিথ্যা আশ্বাস নেওয়াতে 3রা আগস্টের সেই জনসভা, যেটা আওয়ামী লীগ কোনোদিন কোনো জনসভা কল করে কোনোদিনই স্থগিত ঘোষণা করে না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড। এবং যেদিন ঘটছে তখন এই বাংলাদেশ, এখানে আমি মনে করি এটা আওয়ামী লীগের জন্য এটা একটা, ওই দিনই আওয়ামী লীগের তাদের রাজনীতির একটা কবর রচনা করছে। যে 3রা আগস্টে, 3রা আগস্টে জনসভাটা হতো, তাহলে তা 2 থেকে 3, 5 লাখ লোক সেদিন জনসভায় আসতো। সারা ঢাকায় আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী নেতাকর্মী থাকতো। গণভবনের সামনে যদি তার দাঁড়িয়ে যেত, এই ঘটনাটা ঘটাতে পারতো না। সেই জন্য আমি বলি, আমাদের ওই সমস্ত আর ন্যারেটিভ, আমাদের ন্যারেটিভ আর খাবে না তারা। যেভাবে আসছে, অনেকে বলে ন্যাচারালি আমাদের এটা হচ্ছে, তার আমরা অনেক অন্যায় করেছি, দেশের উন্নতি করতে গিয়ে আমরা চুরি করছি, ডাকাতি করছি, আমরা খুন করছি, অনেক কিছু বলবে। এটা 15 বছর তো অনেক কিছু হবেই। সেই ন্যারেটিভ তারা দাঁড় করতেছে। সেই ন্যারেটিভ দাঁড় করিয়ে কোটা আন্দোলনের কি কোটা এখন পাচ্ছে, সেই ইস্যু আর নাই, কিন্তু সেটা একটা ক্ষমতা নেত্রী, মানে প্রধানমন্ত্রী পদত্যাগে এক দফায় পরিণত হলো, যেটা ফল। আমি বলছি যে এই 5 থেকে 10 লাখ লোকের প্রেজেন্সে যদি রাষ্ট্রপ্রধানকে দেশ থেকে বাধ্য হতে হয়, এখানে আমাদের যে জিনিসটা দরকার, সেনাবাহিনী যদি তখন যে রোলটা প্লে করেছে, এখনো যদি খালি একটা নিউট্রাল রোল প্লে করে। আওয়ামী লীগ এত বড় শক্তিশালী দল, বাংলাদেশে এখনো সর্ববৃহৎ দল। আমার বিশ্বাস, আজকে যদি আমরা শাহবাগ দখল করতে পারি, যমুনা দখল করতে পারি, বাংলাদেশের সরকার আমরা দখল করতে পারবো। এখন বাংলাদেশ সরকারের ডেফিনেশন হলো শাহবাগ যার, বাংলাদেশ সরকার তার। অতএব এই নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ন্যারেটিভ ভেবে তৈরি করতে হবে যে এই দেশ নেতৃত্ব, এই দেশ যে আমরা আনছি, এই সবুজ পতাকা বা সংবিধান বা জাতীয় সঙ্গীত বা এই দেশটা, এটা নেতৃত্বে আসছে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং আওয়ামী লীগের দায়িত্ব এই দেশটাকে পরিচালনা করা। আমাদের ভুল ত্রুটির জন্য আমরা আজকে একটা বিপদে রয়েছি। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং আমি বলবো আমরা যার যার অবস্থান থেকে, আমাদের ন্যারেটিভ এটি হবে, এই দেশটা আমাদের, এই দেশটার মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মান বিনিময় দেশ। এই দেশ আমরা, আমি ওদের রাজাকার বলবো না, দেশ বিরোধী বলবো, এই দেশ বিরোধীদের হাতে আমরা রাখতে পারি না। আমাদের যে কোনো, আমাদের যার যার অবস্থান থেকে আমাদের এখন কাজ করে দিতে হবে, যে কিভাবে পুরো ঢাকা দখল করার দরকার নেই। আমি বলি শাহবাগ দখল করেন,
যমুনা দখল করে, দেখবেন এই সরকার আপনার হয়ে যাবে। মানে তখন এদের খুঁজেও পাওয়া যাবে না, কোনো ন্যারেটিভের প্রয়োজন নাই। এই দেশ আমরা করেছি, এই দেশে যত উন্নয়ন আমরা করেছি, যেদিকে তাকান ঘরে ঘরে আলো, যেটা এত বলতে গেলে মিনিটের পর মিনিটে, ঘন্টা পর ঘন্টা বলা যাবে। এই দেশকে আমরা উন্নয়নশীল দেশে নিয়ে এসেছি, সারা দেশের আমরা মডেল সৃষ্টি করেছি। এখন মিথ্যা নেগেটিভ দিয়ে আমাদেরকে যে দোষারোপ করা হচ্ছে, এটা হয়, এটা রাজনীতিতে হয়। আমাদের সেটাকে কাউন্টার করে যে কাজটি আমাদের করতে হবে, এখন সময় এসেছে ফেব্রুয়ারির আগে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের এই ডক্টর ইউনূসকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। যেটা, যে কথাটা আমরা স্লোগান দেই, হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। এবং আমি, আমার কথা যারা শুনছেন, আওয়ামী লীগ নেতা কর্মীরা, আপনারা সবাই তৈরি হন। আমাদের কোনো বৈদেশিক বন্ধুরা দরকার নাই। আমাদের বিপদে আমরা পড়ছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ যেটা বলি পরিবার, আমাদের কি এই বিপদ থেকে বাংলাদেশের জনগণকে পরিত্রাণ করতে হবে এবং উদ্ধার করতে হবে। সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দেশে এবং প্রবাসে। আমি এটুকু বলতে চাই, আপনার এই টক শোর মাধ্যমে বলতে চাই, উই আর গেটিং প্রিপেয়ার, আমরা সব রেডি। যে কোনো সময় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে এই দেশে এই লাল পথ, আমাদের সবুজ পতাকা এবং জাতীয় সঙ্গীত, এবং যারা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যে আমাদের যেটা নবী বলতেছিলেন যে আমাদের সবার দেশ, সেটিকে সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে এই ইউনূস গংদের, এই দেশবিরোধী গংকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এবং সেই ন্যারেটিভই আমাদের যার যার অবস্থান থেকে আমাদের করতে হবে। অতীতে কি হয়েছে, সর্বশেষ আমি যেটা বলতে চাই, না, আমরা আপনাকে বলতে সিদ্দিক ভাই, আপনাকে বলতে দিব, কিন্তু এখানে আপনাকে একটা প্রশ্ন করি, পরে নবী ভাইয়ের কাছে যাবো। যে সেটা হলো যে আপনি বলছেন যে শাহবাগ এবং যমুনা দখল করলে পরেই হইতে পারে, কিন্তু শাহবাগ বা যমুনা দখল কিভাবে? সশস্ত্র আন্দোলনের মাধ্যমে না? না, কোনো আওয়ামী লীগ কোনদিন সশস্ত্র আন্দোলন, এটা তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে না, যুদ্ধ করছি না, সশস্ত্র আন্দোলন আমরা আমরা সশস্ত্র ৭১-এ না। করছি। জনগণ, সাধারণ মানুষ, আমাদের নেতা কর্মী যারা আছে সারা বাংলাদেশে, এমনিতে তো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, আমি মিনিমাম বলে 2 থেকে 2.5 কোটি সমর্থক আমাদের হচ্ছে। আমার অত দরকার নাই। আমার যদি খালি ঢাকা শহরে আপনি 5 লাখ লোক নিয়ে আসি, আমরা দেখবেন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। অন্য কিছু দরকার নেই। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সিদ্দিক ভাই। আবার আপনার কাছে আসবো পরে, আর 1 মিনিট। নবী ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আপনি জানেন যে আওয়ামী লীগের শেষ দিনগুলিতে, শেষ দিনগুলি বলতে যেটা মানে শেখ হাসিনা সরকারের মানে পতন পর্যন্ত, আপনি দেখছেন এই দীর্ঘদিন বিভিন্নভাবে রাজাকার, আলবদর, সন্ত্রাসী আওয়ামী লীগের ভিতর ঢুকে পড়েছিল। এবং সেই যে সার্জিস আলম থেকে শুরু করে যারা এই আন্দোলন করছে, যারা তথাকথিত সমন্বয়কারী, এরাও কিন্তু আওয়ামী ছাত্রলীগের ঢুকেছিল। তো এই সুযোগটা আওয়ামী লীগের মতো দলে, তো এই সুযোগটা কেন করে দেওয়া হয়েছিল? অনেকে অবশ্য বলা যায় যে ওদের টাকা দিয়া পর্যন্ত পদবদবি কিনে নিয়েছিল। এটা আজকে আমার 4th টক শো। আমি ভীষণ টায়ার্ড। আমি আর চোখ খুলে রাখতে পারছি না। আপনারা হ্যাঁ, আমি কন্টিনিউ দেখলাম করেন। আপনার টেক্সট দেখছি। হ্যাঁ, আমরা তো হ্যাঁ, আপনারা কন্টিনিউ করেন। আমি শুধু আমার মতামতটা বলে যাচ্ছি। সেটা হলো বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে, একজন ইন্ডিভিজুয়াল বাংলাদেশকে এত ক্ষতি করেছে যে কোটি মানুষও সেই ক্ষতি করতে পারেনি। সেটা হলো ইউনূস। ইউনূস একজন দুর্নীতিবাজ। ইউনূস একজন প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি। সে হিউম্যান রাইটসে বিশ্বাস করে না। আপনি যে বলেছেন যে তাকে শান্তির দূত, নোবেল প্রাইজ, সে শান্তির দূত না। তার কার্যক্রমে সে প্রমাণ করেছে সে অশান্তির দূত। সে স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা, বঙ্গবন্ধুকে অস্বীকার করা, তাকে অপমান করা মানে দেশদ্রোহিতার কাজ। আরও আমি বিরাট ফিরিস্তি দিতে পারবো এই সরকারের ব্যর্থতা। আমি চ্যালেঞ্জ করতে পারি, কেউ যদি আমাকে দেখাতে পারে যে একটা ভালো কাজ এই সরকার করেছে, এই সরকারের একটা অর্জন রয়েছে, তাহলে আমি গত 1 বছরে এই সরকারের যে সমালোচনা করেছি সেটা আমি উদ্ধৃত করব। অর্থাৎ এই আমাদের নেত্রী এটাকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছিল, সেটাকে ধ্বংস করে ফেল স্টেট হিসেবে পরিণত করেছে। সে এটাকে একটা মৌলবাদী তালিবানি রাষ্ট্র বানাতে চাচ্ছে এবং সে স্বাধীনতাটা বিকিয়ে দিচ্ছে। আমি ইউনূসকে বলবো দেশদ্রোহী। তার যে অপরাধটা দেশদ্রোহী, অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড।
কেন তাকে আমি দেশদ্রোহী বলছি? একটা আধুনিক রাষ্ট্রের ডেফিনেশন কি? সিকিউর বর্ডার এবং সার্বভৌমত্ব। সেই সার্বভৌমত্ব সেন্ট মার্টিন, চিটাগাং পোর্ট এবং রাখাইনের সেফ করিডোর দিয়ে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে আমেরিকার কাছে। এবং তারই পররাষ্ট্র উপদেষ্টা বলেছে আমাদের পূর্বের বর্ডারের 200 মাইল বিদেশিদের দখলে। তাহলে আমাদের সার্বভৌমত্ব রইল কোথায়? যে সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে আমরা 30 লক্ষ লোক শহীদ দিয়ে দুই 2 থেকে 4 লক্ষ লোক মা বোন সম্মানের বিনিময়ে আমরা যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি, সে ব্যক্তির স্বার্থে, প্রতিহিংসার স্বার্থে, শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার স্বার্থে, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে দেশদ্রোহী কাজ করেছে। তো কাজেই আমাদের উচিত হবে, নির্বাচনের কথা আলোচনা করতে আপনি চেয়েছেন, নির্বাচন, তার আন্ডারে কোনো নির্বাচন হবে না, সে নির্বাচন দিবে না। তার উদ্দেশ্য হলো আজীবন ক্ষমতায় থাকা, স্বাধীনতাটা বিকিয়ে দিয়ে এটা একটা উপনিবেশিক দেশ বানানো, মিনি পাকিস্তান বানানো। তো এই কাজের জন্য যা কিছু দরকার সে করবে, উদ্দেশ্য একটাই, শেখ হাসিনা ঠেকাও, আওয়ামী লীগ ধ্বংস করো, এটাকে স্বাধীন বাংলাদেশ থেকে এটাকে প্রো পাকিস্তানি বা মিনি পাকিস্তানি বানাও। এই কাজ যে করেছে সে দেশদ্রোহী। দেশদ্রোহী শাস্তি হলো মৃত্যুদণ্ড। এইটা ছাড়া এই আমরা যে গর্তের ভিতরে পড়ে গেছি, এখান থেকে আমরা কোনোভাবেই উত্তরণ করতে পারবো না, যদি না এই সরকারকে আজকে না, কালকে না, গতকালকেই উৎখাত করার উচিত ছিল আমাদের। আমরা পারি নাই, কিসের জন্য? কি বলে, তুর্গিল এবং সিদ্দিক ভাই আলোচনা করেছে, আমিও সব জায়গায় বলি, সেটা হইল সেনাবাহিনীর দায়িত্বহীনতা, এই সেনা প্রধানের সিদ্ধান্তহীনতা, এবং এক কথায় বলতে গেলে যে কাজটা তারা গোপালগঞ্জে করেছে, এই সেনাবাহিনীর, তাদের সংখ্যা হয়তো অনেকেই বলে, আমিও বিশ্বাস করি যে এই অধিকাংশই দেশ বিরোধী না, কিন্তু যারা লিডারশিপে আছে তারা তাদের দায়িত্বহীনতার জন্য, তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, আদর্শিক স্বার্থের জন্য, আদর্শের এই জন্য বলি, এখন লোকে ওয়াকারকে বলে যে সে জামাতের লোক। তারপরে এই যে গোপালগঞ্জে যে মেজর জেনারেল ইনচার্জ ছিল যশোরের জিওসি, সে হলো চিফ ইলেকশন কমিশনের ছেলে। তার যে ফুফা শাশুড়ি রেজনা, যে অ্যাডভাইজার, এবং একটা জায়গায় নিউজে এসেছে, সত্য মিথ্যা জানি না, যে সে এই প্রমোশনটা পেয়েছে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হয়েছে 15 কোটি টাকা ঘুষ দিয়ে। এই 15 কোটি টাকা কি আকাশে গিয়েছে? কারো পকেটে গিয়েছে? এবং একটা ব্রিগেডিয়ার 15 কোটি টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা নাই। এই টাকাটা দিয়েছে জামাত। এবং জামাত এই শুধু একজন না, আর সেনাবাহিনীর রন্ধে রন্ধে, স্তরে স্তরে যে প্রজামাতি অফিসার নিয়োগ করা হয়েছে, সবগুলা ঘুষের বিনিময়ে, এবং এই টাকাটা জামাত দিয়েছে। তো এগুলো তিক্ত, হ্যাঁ, ওই তো আমি সেটাই বলছি, যে এই টাকা যেখান থেকে এসেছে তারা এইভাবে ব্যবহার করেছে, এবং টাকাটা নিয়ে যারা কাজ করেছে তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। সিদ্দিক ভাই বারবার বলতেছেন, আমিও বারবার বলি, যে আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছি কাদের জন্য? এই সমস্ত লোকের জন্য যারা, এই যে পুলিশের যে হাজার হাজার বা লক্ষ লক্ষ পুলিশ হবে, কনস্টেবল হায়ার করা হয়েছে, এক একজনে 50 লাখ থেকে 1 কোটি টাকার ঘুষ দিয়ে এই টাকাগুলো কে দিয়েছে? সব সিদ্দিক ভাই বললেন ডিপ স্টেটের টাকা, পাকিস্তানিদের টাকা, কুয়েত থেকে টাকা এসেছে, কাতার থেকে টাকা এসেছে। তো এগুলো বাস্তব সত্য, তিক্ত সত্য, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তো আমাকে মাফ করেন, আপনারা যদি 2-5 মিনিটের মধ্যে শেষ করতে চান আমি থাকতে পারবো, তা না হলে আমাকে যেতে হবে। ডক্টর নূর নবী, আপনাকে অনুরোধ, আমরা শেষ পর্যায়ে 2 মিনিট সঙ্গে থাকুন। ওকে, আমরা দুটো প্রশ্ন, আমি ফোর্স করতেছি না শেষ করার জন্য। না, আমরা আমরা দীর্ঘ ভিডিও রেডি হয়ে গেছে, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করব। 1 মিনিট দস্তগীর জাহাঙ্গীর, সর্বশেষ ডক্টর সিদ্দিকুর রহমান, এবং লাস্টে 30 সেকেন্ড ডক্টর নূর নবী, ক্লোজিং স্টেটমেন্ট। তো আহ, দস্তগীর জাহাঙ্গীর, আপনি একজন দক্ষ সাংবাদিক, এবং এই মুহূর্তে আপনি অনেক কিছুই, যেগুলি ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউস থেকে দেশের মানুষ সকলে জানতে পারছে, সেই কভারেজগুলি আপনি করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি 1 মিনিটের মধ্যে বলুন যে বাংলাদেশে, এই যে ওই দিন গাজীপুর, আপনার বাড়ির কাছেই কিন্তু, গাজীপুরে তুহিন হত্যাকাণ্ড,
এই যে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই যে সাংবাদিক, বঙ্গবন্ধু বা শেখ হাসিনার আমলকে বলা হতো যে সংবাদপত্রের স্বাধীনতা নেই, নিয়ে খুব চিৎকার এগুলি করা হতো, সত্যি কথা বলতে কি। কিন্তু এখন সাংবাদিকরা কতটুকু মানে স্বাধীন বা কতটুকু নিরাপদ? 200 1 মিনিট। জনের মতো জেলে আছে। হ্যাঁ, যেটা, হ্যাঁ, ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান। আপনি সঠিক বলছেন যে অনেক জন শুধু জেলেই নয়, সেখানে তারা ফেব্রিকেটেড জেল হত্যা মামলার সাথে যুক্ত করে ওই তাদেরকে তো 12 মাস হলো, 12 মাস হলো যে তাদেরকে, ফারজানার উপর শাকিল, হ্যাঁ। হ্যাঁ, 12 মাস হয়ে গেল যে এই যে মোহাম্মদ নজরুল, যিনি নাকি আইনের শিক্ষক, আইনের শিক্ষক হতে হলে আইন জানতে হয় না, আইনের তত্ত্ব জানতে হয়, থিওরি জানতে হয়। আর আইনের থিওরিতে যে একটা লোককে ফেব্রিকেটেড কেসে 12 মাস বিনা বিচারে আটক রাখা যায় না, এটা নট কমন লতে, নট সিভিল সিস্টেম অফ লতে, এটা সম্পূর্ণভাবেই অন্যায় কাজ হচ্ছে। আপনার এই কথার রেফারেন্সে আমি বলতে চাই যে বাংলাদেশে ইউনূসের সময় এই প্রেস ফ্রিডম নেই, জনগণের কোনো ফ্রিডম নেই, কিন্তু কি বর্বর জিনিসের দেখা যায়। যেমন আমাদের সাংবাদিককে মব যেভাবে হত্যা মব করা হলো, পাথর দিয়ে মব মারা, কালচার। মেরে ব্যবসায়ীকে হত্যা করে। তার অর্থ কি? মব দিয়ে আজকে অন্ততপক্ষে 10-15টা ভিডিও আসলো কিভাবে বস্তার ভিতরে বসায়, তা এসবগুলো বলাও যায় না। এই বিষয়গুলো ইউনূস এনজয় করছে, এটা আসলে ফিরে আসছে আমাদের দেশে সেই প্রাচীন যুগ থেকে। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এটা একটা অকার্যকর। আমি জানি যে ডক্টর নুরনবী অথবা ডক্টর সিদ্দিকুর রহমানকে ইতিমধ্যে বলেছেন যে এটা একটা অকার্যকর রাষ্ট্রে 12 মাসে পরিণত হয়েছে। আর সংক্ষেপে যে কথাটা আমি বলতে চাই, বিশ্ব ব্যবস্থায় পশ্চিমা শক্তি যেমন যুক্তরাষ্ট্রের সাথে যদি রাজনৈতিক সম্পর্ক টানাপোড়েন বন্ধ করা না যায়, এই ন্যারেটিভটা যদি চেঞ্জ করা না যায়, তাহলে পৃথিবীতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকা এই মুহূর্তে আসলে একটা অসহনীয়। আপনারা পাকিস্তানে দেখেছেন যে ইমপ্লিমেন্টটা এই গত সরকার করেছে, সেই একই ইমপ্লিমেন্ট করেছে বাংলাদেশ, একদম সেম। সো আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে ওয়াশিংটন ডিসির সাথে সম্পর্ক। এবং আরেকটি বিষয় বলেই শেষ করছি, বঙ্গবন্ধুকে 26শে মার্চ গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়ার সক্ষণ থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায় 25শে মার্চ রাতে, কালো রাত্রি থেকে। তারপর গুনে গুনে প্রতিটি সেকেন্ড ব্যবহার করে 9 মাসে সমস্ত কিছু একসাথে যুক্ত করে 16ই ডিসেম্বর চলে আসে। আজকে 12 মাস, 12 মাসে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক শক্তি, ওনাদের অবশ্যই গভীরভাবে চিন্তা করতে হবে যে কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে আবার মুক্ত স্বাধীন করতে হবে। যেরকম 15 বছর আমরা সাংবাদিকরা স্বাধীন ছিলাম, আমরা বাংলাদেশ উন্নয়নের পথে ছিল, এবং বাংলাদেশে তখন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। আজকে বাংলাদেশের রাজনৈতিক দল শুধু নিষিদ্ধ নয়, তারা ঘরে ফিরতে পারে না এই 12 বছর। অতএব মূল যে রাজনৈতিক শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগকে অবশ্যই প্রতিটি মুহূর্ত কিভাবে আগামী 3 মাস, 2 মাস, 1 মাসের ভিতরে ব্যবহার করা যায়, সেই বিষয়ে তাদেরকে আরো কঠিনভাবে কাজ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বাঙালি জাতির সকল কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা 1 মিনিটের মধ্যে শেষ করব। এখন যাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার একটি কথা, এক্সকিউজ মি, কথা প্রসঙ্গে বলতে চাই। সেটা হলো যে আপনার সঙ্গে তো শেখ হাসিনার যোগাযোগ হয়। এই যে আপনি কর্মীদেরকে সচল হওয়ার জন্য বা যে একটা প্ল্যানের কথা বললেন যে যমুনা বা এই যে আপনার এই কি বলে শাহবাগ, এইভাবে কর্মীদেরকে সচেতন করতে হলে তো কর্মীদের সঙ্গে একটা ইন্টারাকশন থাকার দরকার। সেটা কি আপনাদের আছে, বা সেটা কি আপনাদের নেত্রীর কাছ থেকে সেই দিক নির্দেশনা আপনি পাচ্ছেন? হ্যাঁ, এরকম হচ্ছে কেন? আমরা তো প্রতিদিনই, যেমন নবী বললো যে আজকে উনি 4টা জায়গায় কথা বলেছেন, এভাবেই হচ্ছে। কিন্তু বাংলাদেশে আমি আবারও বলছি, আগের রাজনীতি আর এখনকার রাজনীতি কিন্তু এক না। বাংলাদেশে এখন আমাদের সব নেতাকর্মীরা মোটামুটি ভাবে প্রায় 1000 খানিক প্ল্যাটফর্ম হয়েছে, ওটা বলে টেলিগ্রাম প্ল্যাটফর্ম। সেখানে শত শত নেতাকর্মী আমাদের সাথে কথা বলে, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন 5 থেকে 7টা এরকম প্ল্যাটফর্মে নিয়ে কথা বলেন সব। এবং তাদেরকে আমরা মানসিকভাবে উৎসাহিত করছি, তার কারণ গত 1 বছরে তারা নানানভাবে, অর্থনৈতিকভাবে,
সামাজিক ভাবে একেবারে মানে অসহায় জীবন যাপন করছে নেতা কর্মীরা। এবং ডেভিল হান্ট, তারপরে বিশেষ আইন টাইন করে তো দেখছেন যে ঘর থেকে ছাত্রলীগ যুবলীগ যাদের নাম, তাদের লিস্ট, তাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তবে এটা আমার ব্যক্তিগত একটা, আমার আপনার সাথে কিছু কথা হয়েছে, মাঝে মাঝে আমি বলি এটা, ওনাকে ডাইরেক্টলি না বললে আমি ইনডাইরেক্টলি যেটা বলি, ব্রিটিশ আমলে যে জিনিসটা ছিল, যে ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন হতো, যখন কোনো অবস্থায় পারা যেত না আন্দোলন করে বিভিন্নভাবে, তখন স্বেচ্ছা কারাবরণের একটা স্লোগান তখন ছিল, এবং সেটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সাংঘাতিক একটা ধারালো প্রোগ্রাম ছিল। তো আমি এখন যেটা দেখছি, আমি যেটা মনে করি, অনেকে হয়তো বলবে যে আমি আমেরিকায় আছি, আমি সে কথা বলছি না। আমার ধারণা আমাদের আরো, যেটা দস্তগির যে কথা বললো, যে আমাদের রিঅ্যাসেস করতে হবে, আমাদের পথ ঠিক করতে হবে, আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আমাদের রোডম্যাপ ঠিক করতে হবে, যে কি করে কখন কোন সময় এই বাংলাদেশ 17 কোটি মানুষকে আমরা এই দেশবিরোধী ফ্যাসিস্ট কিলার ইউনিসের হাত থেকে রক্ষা করতে পারি। এবং সেই জন্য আমার একটা আবেদন থাকবে আপনার এই আলোচনার মাধ্যমে যারা শুনছেন, একটা কথা বলে বর্তমান ইউনুস, যে আওয়ামী লীগের সব নেতা কর্মী বা আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে। সবাই পালিয়ে যায় নাই। যদি পালিয়ে যাইতো, বর্তমানে 125 জনের মতো এমপি, মন্ত্রী, উপমন্ত্রী তারা জেলে আছে। লাখো লাখো নেতা যারা উপজেলা, জেলা, বিভিন্ন পর্যায়ে তারা জেলে আছে। হয়তো কিছু লোক বাইরে আসছেন সিনিয়র নেতাদের ভেতর, সবারই তো আমেরিকা আসার ক্ষমতা নাই, সবাই তো ইংল্যান্ডে যেতে পারে নাই, বা ভারতে কিছু হয়তো গেছে। তাদের সংখ্যা, আমার একটা হিসাব আছে, নট মোর দেন 10% লিডারদের ভেতর। তা আমি মনে করি এখন সময় এসেছে, অলরেডি 12 মাস পার হয়ে গেছে। 9 মাসে যেভাবে আন্দোলনটা করেছিল বঙ্গবন্ধু, জেলে গেছেন, তার সাথে তার সাথে সহচর যারা ছিল, 4 নেতা যারা জীবন দিয়েছেন, তাদের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। এখন আমাদের ওই আন্দোলন নয়, এখন জননেত্রী শেখ হাসিনার আমার মনে একটা নির্দেশনা দেওয়া উচিত। আমি এর সম্বন্ধে চাই, যারা আমরা প্রবাসে আছি, যে নেতৃবৃন্দ, এখন দেশে যান। রাজনীতি করতে হলে হয় জেলখানা থাকতে হবে, না সংসদে যেতে। এটাই তো আপনারা 15 বছর দেশ পরিচালনা করছেন, যান দেশে। এখন তো দেশে গেলে আর মারার, আগে একটা যে আমার মেরে ফেলে দেবে, ম্যাক্সিমাম জেলে নিয়ে যাবে, জেলে যাবো আমরা। আমরা যদি সবাই জেলে যাওয়ার জন্য রেডি হই, এবং আমার মনে হয় আমাদের সেই সময় এসেছে, এই মাসের ভেতর না হলো ডিসেম্বরের ভেতর আমাদের একটা কর্মসূচি নিতেই হবে। আমরা যার প্রবাসে আছি, আমরা সবাই দেশে যাব। হয়তো অনেকে বলবে এটা বাস্তবে রূপ দেওয়া, কল্পনা কল্পনা করা হচ্ছে। কল্পনা না, এটা আমি কল্পনা থেকে বলছি না। বর্তমানে বাংলাদেশের রাজনীতি যেভাবে চলছে, সেক্ষেত্রে আমাদের নেতা কর্মীদের তাদের বের করার জন্য, যারা সেন্ট্রাল লিডার আছেন, যারা এমপি মন্ত্রী, যারা দেশের বাইরে আছেন, আপনাদের সবারই দেশে ফিরে যাওয়া উচিত। যেভাবে পারে দেশে যে আপনি জেলে যান। আমার যে 300 এমপি জেলে থাক না কেন, তারা জেলে থাক। 30-50-60 জন মন্ত্রী ছিলেন, যদি দীপমণি জেলে থাকতে পারে, যদি পলকরা দেশে জেলে যেতে পারে, আপনারা এখানে লন্ডনে, এখানে আমেরিকায়, এখানে ভারতে থাকবেন কেন? গো ব্যাক টু বাংলাদেশ। যদি আমরা সত্যিকারের অন্তর জনগণের কাজ করতে চান, সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগকে ভালোবাসেন, সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যেখানে বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের কথা বলা যাচ্ছে না, জয় বাংলার কথা বলা যাচ্ছে না, প্রতিটা অফিস আদালত তারা ধ্বংস করে, অফিসগুলো আওয়ামী লীগের কার্যালয়গুলো ধ্বংস করে দিচ্ছে। এখন আর বসে থাকার সময়, এখন চয়েস একটা, হয় আমরা ওখানে যাব, না ডোন্ট টক অ্যাবাউট ইট। আমি ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান। আপনার লাস্ট বক্তব্য অত্যন্ত চমৎকার, কিন্তু আমি একেবারে এক মিনিটের মধ্যে পুরো প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। এখন সর্বশেষ ডক্টর নবী, আপনার কাছে একটি প্রশ্ন। সেই প্রশ্নটা অনেকটা ডক্টর সিদ্দিকুর রহমানের যে প্ল্যানটার কথা বললেন, সেইটার সূত্র ধরে এই প্রশ্নটা করতে চাচ্ছি। এই কারণে যে আপনার দেশ টাঙ্গাইল, যেমন আমাদের দস্তগীরের দেশ নরসিংদী, আমার দেশ নেত্রকোনা, সিদ্দিক ভাইয়ের দেশ বগুড়া। কিন্তু এই যে গোপালগঞ্জ যে ঘটনা ঘটলো, যে গোপালগঞ্জের যে প্রতিরোধটা হলো, এই প্রতিরোধ কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে হয়নি। এই প্রতিরোধ হচ্ছে গোপালগঞ্জের মানুষের বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা এবং তাদের খুব হতাশার থেকে তারা সেটা, এই ধরনের আন্দোলন কি আপনি মনে করেন যে অন্যান্য জেলাগুলি থেকে যখন হবে, তখন কি একটু অন্যরকম পরিবেশ গভর্নমেন্টের গদিকে নাড়াচাড়া করতে পারে বলে আপনার মনে হয়? আপনি তো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। আমরা বাংলাদেশের ইতিহাস যদি দেখি, বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়,
তারা সামনের দিকে আগায়। আমরা অতীতেও বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। গোপালগঞ্জে যেটা ঘটেছে সেখান থেকেই আমরা একটা অনুমান করতে পারি কি হতে যাচ্ছে। এই যে সমন্বয়কারী এবং এনসিপির যে নেতারা আমেরিকার পিটার হাসের সাথে যে দেখা করলো কক্সবাজারে, ঢাকায় দেখা করলো কনসার্জেন্স, কিসের জন্য? আমি তো ওই মিটিংয়ে ছিলাম না, কিন্তু অনুমান করতে পারি তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নেই। তাদের বিশ্বের আমরা প্রবাসে কিছু কাজ করেছি যার ফল আমরা দেখতে পাচ্ছি যে ইউনুসকে যে শান্তির দূত হিসাবে প্রচার করা হয়েছিল সেইখানে আমরা একটা ডেন্ট তৈরি করতে পেরেছি। এখন তারা প্রশ্ন তুলছে ইউনুস যে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে। গোপালগঞ্জের এই যে ছবিটা, যে একটা বুট, মিলিটারি একজন বুট দিয়ে একটা আহত ইয়াং ম্যানকে গলা চেপে ধরছে। বঙ্গবন্ধুর যারা মানবিক জ্ঞান যাদের আছে, এত বড় বঙ্গবন্ধু একজন নেতা তার স্ট্যাচুতে প্রস্রাব করেছে। আমি তো এই দুটো সিন গত কয়েক মাস যাবত আমি ঘুরতে পারি না। আমার ভিতরে যে স্পৃহা বা প্রতিশোধ নেওয়ার যে আমার এগুলো দেখার চেয়ে মরে মরে যাওয়া ভালো। এইটার প্রতিশোধ নেওয়া, এটার প্রতিবাদ করার জন্য আমার শেষ জীবনে আমার যত এনার্জি আছে সেটা আমি ব্যয় করব। তো এই প্রতিজ্ঞাটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে চোখের সামনে তারা অন্যায় দেখছে। যে সমন্বয়কারীরা জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল পরতো, টিউশন করে চলতো, আজকে তারা দামি গাড়িতে চলে, কোটি 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 টাকার মালিক। তাদের সহকারীরাও কোটি টাকার মালিক। তো এগুলো তো মানুষ দেখতে পাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, তাদের পরনে কাপড় নেই। এক মহিলা বলল যে আমি আমার পরিবারকে লবণ দিয়ে ভাত খাওয়াচ্ছি, কারণ মাছ মাংস তরকারি কেনার পয়সা নাই। তো এই জিনিসটা মানুষের মধ্যে উপলব্ধি এসেছে যে যে অভিযোগে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, তারা আন্দোলন করেছিল, সেই অভিযোগগুলো সন্ত্রাস, সেই দুর্নীতি, শেখ হাসিনা 15 বছরের তার আমলের যে অভিযোগ আনতে পারে নাই তার চাইতে শতগুণ বেশি হয়েছে এই 10 মাসে। মানুষ ক্যান সি থ্রু, মানুষ তো বোকা না। আমরা যখন আন্দোলন করেছি, সিদ্দিক ভাই জানে, আমরা তখন এই সেলফোন ছিল না, এরকম ভিডিও ছিল না, টক শো ছিল না, তারপরে কি বলে ইউটিউব ছিল না। এখন মানুষ দেখতে পায়। আমার মতো একজন সাধারণ মানুষের কথা ভাইরাল হয়ে গেছে। সিদ্দিক ভাই যেখানে বক্তৃতা দেয় সেগুলো মানুষ গ্রামের বাংলাদেশের প্রত্যন্তরের লোক করে, তুর্গিল প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা করে। কাজেই সিচুয়েশন ইজ চেঞ্জিং। ওরা বুঝতে পেরেছে যে ওরা মাটির নিচে, তাদের পায়ের নিচে তাদের মাটি নাই, তাদের জনসমর্থন কমেছে। এই ছাত্রদের কথাই বলে, তারা কোটি কোটি টাকা খরচ করে তারা দলের একটা সম্মেলন করে দল গঠন করলো, ন্যাশনাল সিটিজেন পার্টি। 1 মাস পরে যখন তারা নববর্ষ উদযাপন করলো, 150টা ক্যামেরা, কয়েকশো সাংবাদিক, লোক হয়েছিল মাত্র কয়েক হাজার। এখান থেকে তারা বুঝতে পারছে এখন তারা যেখানেই যাচ্ছে, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর সেখানেই মাইর খাচ্ছে, জনগণ তাদেরকে পিটাচ্ছে। তো কাজেই মানুষ রুখে দাঁড়িয়েছে। এবং সিদ্দিক ভাই উল্লেখ করেছেন আমাদের নেত্রী প্রতিদিন বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন। এটা বাংলাদেশে উনি কি করতেন? উনি জনসভা করতেন, সেখানে লক্ষ লক্ষ লোক আসতো, বক্তৃতা দিত। এরা কারা? এরা মেইনলি দলের সমর্থক। এদেরকে তো মোটিভেট করার দরকার ছিল না, ওগুলো ছিল আনুষ্ঠানিকতা। কিন্তু এইবার উনি কি করছে, অলমোস্ট প্রতিদিন 3-4টা করে তৃণমূল পর্যায়ের নেতাদের নেত্রীর সাথে কথা বলছে। আমার এক কাজিন একদম মানে আওয়ামী লীগের সমর্থক, সে কয়েকদিন আগে কল করেছে যে নেত্রী তাদের 50 জন একটা লোকের একটা গ্রুপের উনি কথা বলেছেন। তো এইভাবে উনি মোটিভেট করছেন। আপনার তো সঙ্গে আমি কথা আমি হয়েছে? এখন শেষ করছি। আপনার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, আমি শেষ করছি। সেটা হলো যে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ সামনে আগাচ্ছে। ইউনুস এবং তার সমর্থকরা তারা সেভ এক্সিট খুঁজছে, এটা নিয়ে আলোচনা করছে। রজার রহমান, ইউনুসের যে আমেরিকার দালাল, সে সারা বিশ্ব ট্যুর করতেছে ইউনুসকে কোথায় সেভ এক্সিট দেওয়া যাবে। কোথাও পায় নাই, শুধু দুটো জায়গায় পসিবিলিটি আছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো টার্কি। ইউনুসের আর কোথাও জায়গা নাই। আর তার যে সমন্বয়কারী এবং উপদেষ্টা বা সাপোর্টাররা, এদের ভারতে যাওয়ার কোনো সুযোগ নেই, এরা বিদেশে যেতে পারবে না। তাদের যাওয়ার একটাই রাস্তা আছে, বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ডুব দিয়ে আত্মহত্যা করা।
প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। আপনারা আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে, জাতীয় শিখ দিবসের দিনে আমাদের এই বিশেষ আয়োজন ছিল। সঙ্গে ছিলেন ডক্টর নূর নবী, আগেই বলছি ওনার পরিচয়। সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং ওয়াশিংটন থেকে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। আপনাদের সকলকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।